আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চা কাচ্চারা। আমরা এখন যে জার্নিটা শুরু করব সেই জার্নিটা হচ্ছে এসএসসি বায়োলজি কোষ বিভাজনের উপর। সো কোষ বিভাজনের উপর তোমরা একদম ধারাবাহিকভাবে অনেকগুলা ক্লাসের মাধ্যমে খুব সুন্দরভাবে প্রতিটা টপিক বিশ্লেষণ পাবা ইনশাল্লাহ। এবং কোষ বিভাজনের তোমাদের যাবতীয় যত সমস্যা আছে আমি ইনশাল্লাহ এই প্লেলিস্টের মাধ্যমে তোমাদেরকে সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করে দিই। একদম শুরুতে আমরা যে টপিকটা পড়বো একদম বই ধরে ধরে। তো তোমরা অনেকে আমাকে বলতে পারো যে ভাই আপনি কেন হচ্ছে একদম বই ধরে ধরে প্রথমে পড়ান বা বুঝিয়ে দেওয়ার পরে কেন সেটা বইতে খুব ভালো করে দেখিয়ে দেন। কারণ অলওয়েজ আমি সবাইকে একটা কথা বলি, তোমাদেরকেও বলি, সেটা হচ্ছে টেক্সট বুক ইজ দ্য কিং। সো অনেকে আছে বিভিন্ন রকম গাইড তোমাকে সাজেস্ট করবে, বিভিন্ন রকম আহ, অন্যান্য যে বই সহায়ক বইগুলো তোমাকে সাজেস্ট করবে। বাট আমি তোমাকে অলওয়েজ একটা কথাই বলবো, তুমি যদি ভালো কিছু করতে চাও তোমাকে প্রথমে টেক্সট বুকের উপর একদম চর্চা করতে হবে। কারণ টেক্সট বুক ইজ দ্য কিং, মানে এটাই তোমাকে শেষ পর্যন্ত জীবনে পার করবে ইনশাল্লাহ। সো আমরা এই জন্য যা যা পড়বো সেটা টেক্সট বুকে কোথায় আছে কি আছে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা আলোচনা করার চেষ্টা করবো। তো প্রথমে যে টপিকটা আমরা শুরু করব সেটা হচ্ছে কোষ বিভাজন এবং তার প্রকারভেদ। কোষ বিভাজন জিনিসটা আসলে কি, বা কোষ বিভাজন জিনিসটা আসলে কোত্থেকে ধারণাটা শুরু হয়েছে। একদম সহজে আমি যদি তোমাদেরকে বলি, একদম দেখো যে প্রতিটি জীবদেহ কিন্তু কোষ দ্বারা তৈরি। মানে প্রতিটি জীবদেহ কি দ্বারা তৈরি? কোষ দ্বারা তৈরি। এবং এটা খুব নর্মাল, আমরা সবাই জানি আমাদের জীবদেহের গঠন ও কাজের একক হচ্ছে কোষ। আমরা লিখে দেই, আমাদের জীবদেহের গঠন ও কার্যিক একক, গঠন এবং কার্যিক একক হচ্ছে কিন্তু কোষ। এটা খুব নর্মাল কথা যে আমাদের জীবদেহ অসংখ্য কোষ দ্বারা গঠিত। কিন্তু সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে জীবদেহ কোষ দিয়ে গঠিত হলেও প্রতিটি জীবের জীবন শুরু হয়েছিল কিন্তু একটি মাত্র কোষ থেকে। তাহলে বলো, প্রতিটি জীবের জীবন শুরু হয়েছিল কয়টা কোষ থেকে? মাত্র একটা কোষ থেকে। এবং সেই একটা কোষ থেকে যে এরকম একটা বিশাল জীব, বা আমরা ধরো এই যে এরকম বৃহৎ আকৃতির বট গাছ তোমরা দেখো, বিভিন্ন গাছ দেখো, বা যত বড় বড় জীব তোমরা দেখো না কেন, উদ্ভিদ বা প্রাণী যেটাই হোক না কেন, সবকিছুই কিন্তু একটিমাত্র কোষ থেকে আসছে। এবং একটিমাত্র কোষ থেকে যে এত 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 কোষে কনভার্ট হয়েছে, পরিণত হয়েছে, সেটা যার মাধ্যমে, সেটা কিন্তু বিভাজনের মাধ্যমে। তাহলে খেয়াল করে দেখো লাইনটা কি বলছে, যে একটিমাত্র কোষ দিয়ে প্রতিটি জীবের জীবন কিন্তু শুরু হয়, এবং সেটা বিভাজনের মাধ্যমে সেই কোষের সংখ্যা বৃদ্ধি কিন্তু হয়ে থাকে। এবং এটাই হচ্ছে কোষ বিভাজন, যেটি খুবই স্বাভাবিক এবং গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। তাহলে আমরা কি শিখলাম? খুব নর্মালি বলি, এই পৃথিবীতে যত জীব আছে প্রত্যেকের জীবন শুরু হয় কিন্তু একটি মাত্র কোষ থেকে। এই পৃথিবীতে যত জীব রয়েছে প্রত্যেকের জীবন শুরু হয় একটি মাত্র কোষ থেকে, এবং সেইটা বারবার বিভাজনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি হয় এবং পরবর্তীতে পরিপূর্ণ একটা জীবে পরিণত হয়। আচ্ছা, এরপরে খেয়াল করো, আমরা যেটা বললাম যে কিছু কিছু জীব আছে যাদের দেহ একটি মাত্র কোষ দ্বারাই গঠিত। আমি আবারও বলতেছি, এমন এমন কিছু জীব রয়েছে যাদের দেহ একটি মাত্র কোষ দ্বারাই গঠিত। তো যাদের দেহ একটি মাত্র কোষ দিয়ে গঠিত, একটি মাত্র কোষ দিয়ে গঠিত, তারা এককোষী নাকি বহুকোষী? উত্তর হচ্ছে তারা এককোষী। তাহলে আমি আবারও বলি, যাদের জীবদেহ একটি মাত্র কোষ দ্বারা গঠিত তাদের কিন্তু আমরা বলবো হচ্ছে এককোষী। আর এককোষী মানে কি? দেখো, এককোষী মানে কোষ কথাটা আসে সেল থেকে, তাহলে সেল থেকে আসে সেলুলার। আর ইউনি মানে কিন্তু এক, ইউনি মানে হচ্ছে এক। তোমরা শুনছো না ইউনিক? ইউনিক মানে কি? অদ্বিতীয়। তাহলে ইউনিক এক, এক বোঝায় না? তাহলে ইউনি মানে হচ্ছে কিন্তু এক। ঠিক আছে? তাহলে ইউনিসেলুলার বা এককোষী কারা? যাদের দেহ একটি মাত্র কোষ দিয়ে গঠিত। সো আমরা একটু জেনে নিব যে কারা কারা হচ্ছে ইউনিসেলুলার বা এককোষী। সো আমরা একটু জেনে নিব কারা কারা হচ্ছে ইউনিসেলুলার বা এককোষী। তোমরা মনে রাখবা, তিনটা নাম আপাতত মনে রাখবা। এটা হচ্ছে ব্যাকটেরিয়া, এটা হচ্ছে ব্যাকটেরিয়া, তারপর আমরা মনে রাখতে পারি হচ্ছে অ্যামিবা, অ্যামিবা এবং প্লাজমোডিয়াম, এবং প্লাজমোডিয়াম, হ্যাঁ প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম। তাহলে ব্যাকটেরিয়া, অ্যামিবা এবং প্লাজমোডিয়াম এরা হচ্ছে এককোষী। এটা দিয়ে পরীক্ষায় কি প্রশ্ন আসবে? নিচের কোনটি এককোষী জীব নয়? নিচের কোনটি এককোষী জীব নয়? আমি অপশন দিই, নিচের কোনটি এককোষী জীব নয়? ব্যাকটেরিয়া, অ্যামিবা, প্লাজমোডিয়াম, বটগাছ। অ্যান্সার কি হবে? বটগাছ। ঠিক তেমনি আসতে পারে নিচের কোনটি বহুকোষী নয়? তো যাদের দেহে কিন্তু অসংখ্য বা একাধিক কোষ রয়েছে, একাধিক কোষ দ্বারা যারা গঠিত তাদেরকে আমরা বলবো বহুকোষী। আর আমরা বলি না যে তোমার মধ্যে যদি অনেক অনেক ট্যালেন্ট থাকে, তুমি মাল্টি ট্যালেন্টেড বলি না? মাল্টি মানে বহু বা অনেক। তাহলে বলতো বহুকোষীকে আমরা কি সেলুলার বলবো? মাল্টি সেলুলার। তাহলে এককোষীকে আমরা বলবো ইউনিসেলুলার, আর বহুকোষীকে আমরা বলবো হচ্ছে মাল্টি সেলুলার। এই বহুকোষী কারা কারা আছে সেটাও আমাদেরকে একটু জেনে নিতে হবে। এটাও কিন্তু এমসিকিউতে আসবে যে নিচের কোনটি বহুকোষী জীব নয়। তো বহুকোষী আছে কারা কারা? তোমরা মনে রাখবা, মোস্ট কমন আমরা মানুষ। মানুষ কিন্তু বহুকোষী, কোটি কোটি কোষ দ্বারা আমরা আমাদের জীবদেহ গঠিত।
একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের দেহে প্রায় 100 ট্রিলিয়ন কোষ থাকে। 100 ট্রিলিয়ন, নট মিলিয়ন বিলিয়ন, 100 ট্রিলিয়ন কোষ কিন্তু থাকে। সো মানুষ হতে পারে, বটগাছ হতে পারে, এটাও কিন্তু বহুকোষী। ইভেন আমরা সমুদ্রের যে বিশাল আকৃতির বিশাল দেহি একটা মাছের কথা আমরা সবাই জানি, তিমি মাছ, এরাও কিন্তু তোমার বহুকোষী। তাহলে ধরো পরীক্ষায় প্রশ্ন আসলো নিচের কোনটি বহুকোষী নয়? মানুষ, বটগাছ, অ্যামিবা, তিমি মাছ। তাহলে যে কোনো স্টুডেন্ট যারা এতক্ষণ আমার ক্লাস করছো ওরা কিন্তু বলতে পারবা যে বহুকোষী নয় হবে হচ্ছে অ্যামিবা, কারণ অ্যামিবা, ব্যাকটেরিয়া আর প্লাজমোডিয়াম হচ্ছে তোমার কি, এরা এককোষী। আচ্ছা, এখন খেয়াল করো, তাহলে এই যে মানুষ, বটগাছ এবং তিমি মাছ এরা হচ্ছে বহুকোষী। অন্যদিকে দেখো ব্যাকটেরিয়া, অ্যামিবা এবং প্লাজমোডিয়াম এরা হচ্ছে এককোষী। এককোষীদেরকে আমরা বলবো ইউনিসেলুলার, আর বহুকোষীদেরকে আমরা বলবো মাল্টিসেলুলার। মাল্টি মানে বহু বা অনেক, আর ইউনি মানে হচ্ছে অন বা এক। আচ্ছা, এরপরে দেখো ইভেন আমরা মানুষ, আমাদের মানুষের যে কোটি 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 কোষ থাকে, এটাও কিন্তু একটি মাত্র কোষ থেকে তৈরি হয়েছে, সেটা হচ্ছে নিষিক্ত ডিম্বাণু থেকে। শুক্রাণু দ্বারা ডিম্বাণুকে যখন নিষিক্ত করা হয়, ওই নিষিক্ত ডিম্বাণু থেকেই কিন্তু আলটিমেটলি আমাদের কি জাইগোট তৈরি হয়েছে, তারপরে কিন্তু বিভিন্ন ধাপ অতিক্রম করে আমরা পূর্ণাঙ্গ মানুষ হইছি, এটাও একটি মাত্র কোষ থেকে। ইভেন একটা বিশাল দেহি বটগাছ, সেটাও কিন্তু একটি মাত্র কোষ থেকেই তার জীবনের সূচনা ঘটেছে। বিশাল দেহি একটা বটগাছের জীবনও কিন্তু একটি মাত্র কোষ থেকে কিন্তু সূচনা ঘটেছে। আচ্ছা, এবং আরেকটা কথা খেয়াল করে দেখো এখানে, যে এই যা যা কিন্তু হইছে সবকিছু হইছে কোষ বিভাজনের মাধ্যমে। কিসের মাধ্যমে হইছে? কোষ বিভাজনের মাধ্যমে। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করে দেখো, আমি আরেকটা কথা বলি তারপর এটা বলি। দেখো কোষ বিভাজনের মাধ্যমেই কিন্তু পুং এবং স্ত্রী গ্যামেট সৃষ্টি হয়। এই লাইনটা আমরা একটু ব্যাখ্যা করি, যে কোষ বিভাজনের মাধ্যমেই কিন্তু পুং এবং স্ত্রী গ্যামেট সৃষ্টি হয়। কিভাবে? এটা খেয়াল করো। ধরো কথার কথা এটা হচ্ছে একজন পুরুষ, আমরা পুরুষ দিয়ে দিলাম। ধরো এটা কথার কথা মহিলা, হ্যাঁ মহিলা। তো পুরুষের কি আমরা জানি দেহকোষ থেকেই কিন্তু জননকোষ সৃষ্টি হয়। তাহলে পুরুষেরও দেহকোষ দিলাম, মহিলাদেরও কিন্তু আমরা দেহকোষ দিলাম। সো আমরা সবাই জানি দেহকোষ অলওয়েজ হয় ডিপ্লয়েড। ডিপ্লয়েড মানে কি? এন না টু এন? অ্যান্সার হচ্ছে টু এন, টয়েস এন। ডিপ্লো মানে দুই। তাহলে পুরুষের দেহকোষ হচ্ছে টয়েস এন, এবং দেখো মহিলাদের দেহকোষ যেটা, সেটাও কিন্তু টয়েস এন। এবং আমরা সবাই জানি যে এই যে দেহকোষ থেকে মিওসিস প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হয়, মিওসিস বিভাজনটা হয়। মিওসিস কি জিনিস এটা সংক্ষেপে বলে দিই। দেখো মিওসিস এর লাস্টে যেটা আছে না ওসিস, এই ওসিস মানে হচ্ছে প্রসেস বা প্রক্রিয়া। ওসিস মানে হচ্ছে প্রসেস বা প্রক্রিয়া। আর এই মিও কথাটা আসছে মিওস থেকে। এই মিও কথাটা কি থেকে আসছে? মিওস থেকে। এই মিওস মানে হচ্ছে টু লেসেন। লেসেন মানে কি? লেস থেকে লেসেন, তাহলে কমে যাওয়া বা কি পাওয়া বলতো? হ্রাস পাওয়া, রাইট? সো এখানে খেয়াল করো তো, দেহকোষে ছিল টয়েসেন, মিওসিসের মাধ্যমে তাহলে এটা কমে যেয়ে কি হয়ে যাবে? এন হয়ে যাবে না? একইভাবে মহিলাদের ক্ষেত্রেও কিন্তু টয়েসেন থেকে এখানে মিওসিস হবে, এবং মিওসিসের মাধ্যমে কিন্তু তোমার তৈরি হবে হচ্ছে এন, তাই না? তো খেয়াল করো, এটাকে আমরা বলতেছি হচ্ছে শুক্রাণু, এবং এটাকে কিন্তু আমরা বলতেছি হচ্ছে ডিম্বাণু। তাহলে এটাকে আমরা শুক্রাণু বলতেছি এবং এটাকে আমরা কি বলতেছি? ডিম্বাণু। এই যে শুক্রাণু আর ডিম্বাণু, তুমি যদি এটাকে বর কোণে কল্পনা করো, তাহলে শুক্রাণুকে আমরা বলতে পারি হচ্ছে বর, আর ডিম্বাণুকে আমরা বলতে পারি হচ্ছে কোণে। ঠিক আছে? আরেকটা কথা মনে রাখবা, এই বর আর কোণে এটার মানেই হচ্ছে গ্যামিট। তাহলে গ্যামিট মানে কি? গ্যামিট মানে হচ্ছে বর বা কোণে। গ্যামিট মানে কি? বর বা কোণে। তাহলে এই যে গ্যামিট সৃষ্টি হলো, অর্থাৎ বর বা কোণে সৃষ্টি হলো, মানে শুক্রাণু আর ডিম্বাণু সৃষ্টি হলো, এটাও কিন্তু কোষ বিভাজনের মাধ্যমেই হলো। দেহকোষ থেকে আমাদের মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে কিন্তু এন হলো, শুক্রাণু আর ডিম্বাণু হলো, তাই না? এই কথাটা দেখো এখানে কিন্তু সুন্দর করে বলছে। কি বলেছে? যে কোষ বিভাজনের মাধ্যমেই কিন্তু পুং গ্যামিট এবং স্ত্রী গ্যামিট সৃষ্টি হয়। পুং গ্যামিট এবং স্ত্রী গ্যামিট সৃষ্টি হয়। তাহলে পুং গ্যামিট আর স্ত্রী গ্যামিট যে সৃষ্টি হয়েছে, কোনটা পুং গ্যামিট? এখানে কোনটা পুং গ্যামিট? এই যে শুক্রাণু, এই শুক্রাণুটা হচ্ছে কিন্তু পুং গ্যামিট। এই শুক্রাণু কিন্তু কি গ্যামিট? এই শুক্রাণু হচ্ছে পুং গ্যামিট, এটা বর। আর ডিম্বাণু যেটা, এটা কিন্তু কি গ্যামিট বলো? এটা হচ্ছে স্ত্রী গ্যামিট। তো খুব নরমাল, কোষ বিভাজনের মাধ্যমে কিন্তু পুং গ্যামিট আর স্ত্রী গ্যামিট সৃষ্টি হয়েছে, তাই না? তাহলে একটা জিনিস খেয়াল করে দেখছো, কোষ বিভাজনের পরীক্ষায় যদি বলে যে কোষ বিভাজনের উদ্দেশ্য কয়টা, আমরা লিখলাম কোষ বিভাজনের উদ্দেশ্য কয়টা। কোষ বিভাজনের উদ্দেশ্য, হ্যাঁ কোষ বিভাজনের উদ্দেশ্য, এই উদ্দেশ্য কয়টা খেয়াল করে দেখো, মাত্র দুইটা উদ্দেশ্য কিন্তু আমরা পাইছি, এবং ঘুরে ফিরে এই দুইটা থেকেই সবগুলা চলে আসে।
প্রথম কোনটা? একটি মাত্র কোষ থেকে কিন্তু মানুষেরও সৃষ্টি হয়েছে, একটি মাত্র কোষ থেকে কিন্তু বটগাছেরও সৃষ্টি হয়েছে। তাহলে ওইটা বারবার বিভাজনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে একটা বিশালদেহী মানুষ বা বিশালদেহী বটগাছ হয়েছে না? তাহলে খেয়াল করে দেখো তো, প্রথম যে উদ্দেশ্য, সেই প্রথম উদ্দেশ্যটা হচ্ছে সংখ্যা বৃদ্ধি, সংখ্যা বৃদ্ধি। তাহলে বলো কোষ বিভাজনের প্রথম উদ্দেশ্য কি? কোষ বিভাজনের প্রথম উদ্দেশ্য হচ্ছে সংখ্যা বৃদ্ধি, তাই না? দ্বিতীয় যে উদ্দেশ্য সেটা হচ্ছে দেখো, ওই যে স্ত্রী গ্যামিট পুং গ্যামিট তৈরি হলো, এই স্ত্রী গ্যামিট পুং গ্যামিটের মাধ্যমে কি হবে বলো তো? প্রজনন হবে। তাহলে প্রজনন, তাহলে এই সংখ্যা বৃদ্ধি এবং প্রজনন, এই দুইটাই কিন্তু মূলত তোমার কোষ বিভাজনের উদ্দেশ্য। এই সংখ্যা বৃদ্ধি এবং প্রজনন কিন্তু কোষ বিভাজনের উদ্দেশ্য। তাহলে দেখো কোষ বিভাজনের উদ্দেশ্য কি? এক, জীবের বৃদ্ধি, জীবের বৃদ্ধি এবং তার প্রজনন, এটাই হচ্ছে কোষ বিভাজনের কিন্তু উদ্দেশ্য। ঠিক আছে? তো আমাদের জীবদেহের দুটি গুরুত্বপূর্ণ কোষ বিভাজন, একটা মাইটোসিস মিওসিস, এটা পরে আলোচনা করতেছি। আসলে তিনটা কোষ বিভাজন রয়েছে আমাদের দেহে, যেহেতু অ্যামাইটোসিস হয় না এজন্য ওইটা নিয়ে আলোচনা করে নাই, বাট আমরা অ্যামাইটোসিস নিয়েও কিন্তু আলোচনা করব। তো এই লাইনটা কি বলছে খেয়াল করে দেখো, এখানে একটা লাইন আছে, সেই লাইনটা কই? সেই লাইনটা হচ্ছে, না এখানে লাইন নাই, এখানে সবগুলো লাইনই আল্লাহর রহমতে আমরা বলে দিয়েছি। তাহলে এখন দেখো আমরা কোষ বিভাজন সম্পর্কে কিন্তু জানতে পারলাম। তো এখন আমরা জানার চেষ্টা করব হচ্ছে কোষ বিভাজনের প্রকারভেদ নিয়ে। তাহলে এখন আমরা কি নিয়ে জানার চেষ্টা করব? এখন আমরা জানার চেষ্টা করব হচ্ছে কোষ বিভাজনের প্রকারভেদ নিয়ে। হ্যাঁ, চলো আমরা শিখে ফেলি কোষ বিভাজনের প্রকারভেদ। তো যেহেতু আমাদের দেহে মাইটোসিস এবং মিওসিস ঘটে, এই জন্য কিন্তু আমাদের বইয়ে শুধু মাইটোসিস আর মিওসিসই আলোচনা করা হয়েছে, কিন্তু আমরা কোষ বিভাজনের যে আরো একটা বিভাজন রয়েছে সেটাও কিন্তু জানার চেষ্টা করব। তো মনে রাখবা, কোষ বিভাজনকে আমরা আসলে 3 ভাগে ভাগ করতে পারি। তাহলে বলো কোষ বিভাজন কয় প্রকার? কোষ বিভাজন হচ্ছে 3 প্রকার। ওকে, কোষ বিভাজন কয় প্রকার? কোষ বিভাজন হচ্ছে 3 প্রকার। হ্যাঁ, প্রথম যেটা, যেটা তোমাদের বইয়ে আলোচনা করা নাই কিন্তু পরীক্ষায় কিন্তু প্রায়ই প্রশ্ন আসে, সেটা আমরা শিখে রাখি, সেটা হচ্ছে অ্যামাইটোসিস, কিটোসিস, অ্যামাইটোসিস। এবং 2 নাম্বার যেটা, তুমি খালি এটা বাদ দিয়ে দাও, তুমি যদি এটা বাদ দিয়ে দাও তাহলে কি দাঁড়ায় সেটা লিখে দাও, সেটা হচ্ছে মাইটোসিস। তাহলে 2 নাম্বার কোষ বিভাজনের নাম কি? মাইটোসিস। এবং 3 নাম্বারটা তোমরা দেখলা একটু আগে, যেটার মাধ্যমে গ্যামিট সৃষ্টি হলো, সেটা হচ্ছে মিওসিস। আমি ইংলিশেই লিখি, সেটা হচ্ছে মিওসিস। কিসিস বলো? মিওসিস। তাহলে কোষ বিভাজন কয় প্রকার? কোষ বিভাজন হচ্ছে 3 প্রকার, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। অনেকে আমাকে প্রশ্ন করে ভাই মিওসিস নাকি মায়োসিস? দুইটাই সঠিক, মিওসিসও বলা যায় মায়োসিসও বলা যায়, এতে কোনো প্রবলেম নাই। সো অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস, এর মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখছো, দেখো মাইটোসিস, এই মাইটোসিস আর অ্যামাইটোসিসের মধ্যে শুধু একটাই শব্দের পার্থক্য, সেই শব্দটা হচ্ছে এ বা এ, তাই না? সো মাইটোসিসের আগে যদি তুমি এ লাগাই দাও তাহলে হয়ে যায় কিন্তু অ্যামাইটোসিস। তোমরা সবাই মনে রাখবা, তোমরা শিখেছো ইংরেজিতে কোনো শব্দের শুরুতে যদি এ বা এন থাকে তখন তাকে আমরা বলি একটি। তাহলে ইংরেজিতে এ বা এন দ্বারা একটি প্রকাশ পায়, কিন্তু বায়োলজিতে মনে রাখবা, কিন্তু বায়োলজিতে এ বা এন দ্বারা আসলে কি বোঝায়? এ বা এন দ্বারা আসলে না বোঝায় বা নাই বোঝায়। তাহলে কি বলো, পজিটিভ বোঝাবে না নেগেটিভ বোঝাবে? নেগেটিভ কোনো কিছুকে বোঝায়। তাহলে এইখানে অ্যামাইটোসিস দ্বারা না বোঝাচ্ছে, তার মানে কি দেখো, ধরো কথার কথা এটা যদি হয় মাইটোসিস, ধরো এটা হচ্ছে মাইটোসিস, তাহলে এটা হচ্ছে অ্যামাইটোসিস, মানে এটা হচ্ছে মাইটোসিস না। তাহলে এটা যদি হয় মাইটোসিস তাহলে ওইটা হচ্ছে অ্যামাইটোসিস, মানে ওইটা মাইটোসিস না। এখন তুমি কোশ্চেন করতে পারো ভাই কেন আসলে এরকম নাম হলো? কেন ধরো আমার নাম হচ্ছে রিয়াজ, তাহলে আরেকজনকে তুমি বলবে রিয়াজ না, হ্যাঁ সে রিয়াজ না, বাট তারও তো একটা নাম আছে। তাহলে ওই নামটা কেন এরকম হলো? এটা মাইটোসিস আর ওটা মাইটোসিস না কেন, সেটা বুঝতে গেলে আগে তোমাকে বুঝতে হবে মাইটোসিস এর অর্থটা আসলে কি। তার আগে তোমাদেরকে একটা কথা বলি, দেখো মাইটোসিসেও কিন্তু একটা কোষ 2টা কোষে পরিণত হয়, অ্যামাইটোসিসেও কিন্তু একটা কোষ 2টা কোষে পরিণত হয়। সো আলটিমেটলি দুইটা মানে বাহ্যিকভাবে দেখতে একই রকম, গুলিয়ে ফেলতে পারো, এই জন্য কিন্তু ডিরেক্টলি নামই দিয়ে দিছে যে যতই এটা মাইটোসিসের মতো লাগুক না কেন এটা অ্যামাইটোসিস, মাইটোসিস না। তো দেখো মাইটোসিস, মিওসিস এবং অ্যামাইটোসিস প্রত্যেকের নামের শেষে আছে ওসিস, প্রত্যেকের নামের শেষে ওসিস আছে। তোমাদেরকে আমি শিখিয়ে দিয়েছি বায়োলজিতে 2টা জিনিস, একটা হচ্ছে ওসিস এবং আরেকটা হচ্ছে অ্যাশান। কি কি বললাম? ওসিস এবং অ্যাশান, এই 2টা জিনিস দ্বারা প্রক্রিয়া বোঝায়। ওসিস এবং অ্যাশান দ্বারা প্রক্রিয়া বোঝায়। যেমন ধরো ফটোসিনথেসিস, খাদ্য তৈরি করার প্রক্রিয়া, তাই না? নিউক্লিয়াস বিভাজনের প্রক্রিয়া, ক্যারিওকাইনেসিস। সাইটোপ্লাজমের বিভাজনের প্রক্রিয়া, সাইটোকাইনেসিস। সো ওসিস মানে প্রক্রিয়া। আবার অ্যাশান দিয়ে তোমরা পড়ছো ফসফেট যোগ করার প্রক্রিয়া, ফসফোরাইলেশন। আলোর দ্বারা ফসফেট যোগ করার প্রক্রিয়া, ফটোফসফোরাইলেশন। নরমালি বলি, তুমি কোনো কিছু ট্রান্সফর্ম করবা, ট্রান্সফরমেশন। ডিলেট করবা, ডিলেশন। হ্যাঁ, মডিফাই করবা, মডিফিকেশন। অ্যাড করবা, অ্যাডিশন। তো এই সন দ্বারা কিন্তু প্রক্রিয়া বোঝায়। তাহলে মাইটোসিসের সিস মানে প্রক্রিয়া, আমরা দেখতেই পাচ্ছি যে ধরো মাইটোসিস যদি আমি এখানে লিখি,
এই মাইটোসিসের সিস বা ওসিস যেটা, এটার মানে হচ্ছে প্রক্রিয়া। তাহলে মাইটো কথাটা কোত্থেকে আসছে? আমরা জীববিজ্ঞান পড়ার সময় দেখছিলাম না, বায়োলজি বায়ো কথাটা বায়োস থেকে আসছে, ঠিক তেমনি মাইটো কথাটা আসছে মাইটোস থেকে। বায়োলজির বায়ো কথাটা যেমন বায়োস থেকে এসেছে, মাইটো কথাটা এসেছে মাইটোস থেকে। যে মাইটোস মানে কিন্তু হচ্ছে তোমার সুতা বা তন্তু। তাহলে মাইটোস মানে কি বলো? মাইটোস মানে হচ্ছে সুতা বা তন্তু। তো এই ক্ষেত্রে আমরা কোন তন্তুকে বোঝাচ্ছে তোমরা ভালোভাবে জানো, স্পিন্ডল তন্তুকে বোঝাচ্ছে। স্পিন্ডল তন্তুকে বোঝাচ্ছে। তাহলে আমাকে বলো তো, মাইটোসিসে নাম দেখেই বুঝতে পারতেছো না এখানে স্পিন্ডল তন্তু তৈরি হবে। তাহলে অ্যামাইটোসিসে কোনো স্পিন্ডল তন্তু তৈরি হবে না। তার মানে খেয়াল করো, অ্যামাইটোসিসে যে একটা কোষ দুইটা কোষে পরিণত হচ্ছে, এটা সরাসরি, এটা সরাসরি হচ্ছে। এখানে কোনো জটিল পর্যায়ে থাকতেছে না, এখানে কোনো জটিল পর্যায় নাই। তাহলে একটা কোষ দুইটা কোষ হইছে সরাসরি, এখানে কোনো জটিল পর্যায় নাই। এটা কিন্তু সরাসরি মানে কি, ডাইরেক্টলি হচ্ছে না, ডাইরেক্ট হচ্ছে না। এজন্য এটাকে আমরা বলবো ডাইরেক্ট সেল ডিভিশন। এটাকে আমরা কি বলবো? ডাইরেক্ট সেল ডিভিশন বা প্রত্যক্ষ কোষ বিভাজন। ডাইরেক্ট সেল ডিভিশন বা প্রত্যক্ষ কোষ বিভাজন। ক্লিয়ার? তাহলে আমি কিন্তু প্রত্যেকটা জিনিস তোমাদেরকে দেখো যে দুইবার করে বলে দিচ্ছি, তুমি যদি একবার মন দিয়ে শোনো তোমার কিন্তু এটা এখনই পড়া হয়ে যাবে। তাহলে যেহেতু এটা সরাসরি হচ্ছে, কোনো জটিল পর্যায়ে থাকতেছে না, এজন্য এটাকে আমরা ডাইরেক্ট সেল ডিভিশন বা প্রত্যক্ষ কোষ বিভাজন কিন্তু বলতেছি। এখন আসলে মাইটোসিস আর মিওসিসের ক্ষেত্রে স্পিন্ডল তন্তু তৈরি হচ্ছে কিন্তু মাইটোসিসে। আরেকটা পার্থক্য কিন্তু মাইটোসিস আর মিওসিসের মধ্যে রয়েছে, সেটা আমরা এখানেই দেখে নেওয়ার চেষ্টা করবো, আমরা নতুন কোনো স্লাইডে কিন্তু যাব না। তো এখানে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। তোমরা সবাই মনে রাখবা যে ধরো কথা মাইটোসিসে, হ্যাঁ, এটা হচ্ছে মাইটোসিস আর এটা হচ্ছে মিওসিস, এটা হচ্ছে মিওসিস। মাইটোসিসে বিভাজিত হয় কি কি? নিউক্লিয়াস আর ক্রোমোজোম। ক্রোমোজোম। সো মিওসিসেও কিন্তু নিউক্লিয়াস আর ক্রোমোজোমই বিভাজিত হয়, তাই না? সো তোমরা সবাই মনে রাখবা, মাইটোসিসের বেলায় নিউক্লিয়াস বিভাজিত হয় একবার, ক্রোমোজোমও কিন্তু বিভাজিত হয় একবার। তাহলে মাইটোসিসের বেলায় নিউক্লিয়াস বিভাজিত হয় একবার, ক্রোমোজোমও কিন্তু বিভাজিত হয় একবার। কিন্তু মিওসিসের বেলায় দেখো, নিউক্লিয়াস বিভাজিত হয় দুইবার, কিন্তু ক্রোমোজোম কিন্তু বিভাজিত হয় একবার। তাহলে মাইটোসিসের ক্ষেত্রে দেখো তো, নিউক্লিয়াস একবার বিভাজিত হচ্ছে, ক্রোমোজোমে একবার বিভাজিত হচ্ছে, ইভেন মাইটোসিসের ক্ষেত্রে কিন্তু সাইটোপ্লাজমে একবারই বিভাজিত হয়। তাহলে মাইটোসিস সব ক্ষেত্রে ইকুয়েশন মেনে চলতেছে না, সবকিছু সমান সমান হচ্ছে না, ইকুয়েশন মেনে চলতেছে। এজন্য মাইটোসিসকে আমরা বলবো ইকুয়েশনাল সেল ডিভিশন। কি বলবো বলো? ইকুয়েশনাল সেল ডিভিশন বা সমীকরণিক কোষ বিভাজন। বা কি বিভাজন? সমীকরণিক কোষ বিভাজন। তাহলে যেহেতু মাইটোসিস সবকিছুতে ইকুয়েশন মেনে চলতেছে, এজন্য আমরা মাইটোসিসকে বলবো ইকুয়েশনাল সেল ডিভিশন বা সমীকরণিক কোষ বিভাজন। এবং মিওসিসের ক্ষেত্রে খেয়াল করো, আমি তোমাকে প্রথমেই পড়িয়ে দিয়েছিলাম যে মিওসিসের এই যে মিও, এই মিও কথাটা আসছে কিন্তু মিওস থেকে। এই মিও কথাটা কিন্তু আসছে মিওস থেকে। এই মিওস মানে হচ্ছে কমে যাওয়া, হ্যাঁ, টু লেসেন, টু লেসেন, কমিয়ে দেওয়া। তাহলে এটাকে আমরা কি বিভাজন বলবো? এই জন্য মিওসিসকে আমরা বলবো হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন। হ্রাসমূলক কোষ বিভাজন। ক্লিয়ার আমার কথা? তাহলে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম কোষ বিভাজন আসলে তিন প্রকার: অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। অ্যামাইটোসিস মানে যে মাইটোসিস না, মাইটোসিস মানে স্পিন্ডল তন্তু, মাইটোস মানে স্পিন্ডল তন্তু, আর সিস মানে প্রক্রিয়া। তাহলে স্পিন্ডল তন্তু তৈরি করা হয় যে প্রক্রিয়া, সেটা মাইটোসিস। তাহলে অ্যামাইটোসিসে কোনো স্পিন্ডল তন্তু তৈরি হবে না, সেখানে সরাসরি একটা কোষ দুইটা কোষ হবে, সরাসরি মানে ডাইরেক্ট, এই জন্য এটাকে ডাইরেক্ট সেল ডিভিশন বা প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। মাইটোসিসের নিউক্লিয়াসে একবার বিভাজিত হয়, ক্রোমোজোমে একবার বিভাজিত হয়, সাইটোপ্লাজমে একবার বিভাজিত হয়। এবং সবকিছু যে একবারই বিভাজিত হয় তা না, মাতৃকোষের সাথে অপত্য কোষের সবকিছু আকার আকৃতি গঠন আয়তন সবকিছু সমান সমান থাকে, ইকুয়াল ইকুয়াল থাকে। এই জন্য মাইটোসিসকে বলা হয় ইকুয়েশনাল সেল ডিভিশন। মিওসিসের নিউক্লিয়াস বিভাজিত হয় দুইবার, ক্রোমোজোম বিভাজিত হয় একবার। ওই দুইবারের মধ্যে প্রথমবারে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা থেকে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কমে অর্ধেক হয়ে যায়। এই জন্য মিওসিসকে বলা হয় হ্রাসমূলক কোষ বিভাজন। আশা করছি তোমরা আজকের ক্লাসের মাধ্যমে কোষ বিভাজন এবং তার প্রকারভেদ সম্পর্কে খুব ডিটেইল একটা ধারণা পেয়েছো। তোমাদের বইয়ে অল্প একটু দেওয়া আছে, আমি সুন্দর করে তোমাদেরকে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করেছি। তারপরেও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, তোমরা কিন্তু নক দিয়ে দিতে পারো আমাদের কমেন্টে প্রশ্ন করে, অথবা আমাদের ইনবক্সে। ভালো থাকো, সুস্থ থাকো। এখন আমরা মাইটোসিস নিয়ে কিন্তু ইনশাআল্লাহ আলোচনা করব। তো মাইটোসিস কি জিনিস আমি একটু জাস্ট নামটা আগে তোমাদেরকে বুঝিয়ে দিই। ধরো আমি যদি লিখি মাইটোসিস, ধরো আমি লিখলাম মাইটোসিস, তাহলে এই সিস বা ওসিস মানে কি? প্রক্রিয়া। এটা সবাই জানো, সিস বা ওসিস মানে হচ্ছে প্রক্রিয়া, প্রক্রিয়া। আর এই মাইটো, এই কথাটা কিন্তু আসছে মাইটোস থেকে। মাইটোস, এই মাইটোস মানে হচ্ছে সুতা, সুতা বা তন্তু।
তাহলে এখানে কোন তন্তুকে বোঝাচ্ছে? এখানে যে তন্তুকে বোঝাচ্ছে সেটা হচ্ছে স্পিন্ডল তন্তু। হ্যাঁ, স্পিন্ডল তন্তুকে কিন্তু এখানে বোঝাচ্ছে। তাহলে বুঝতেই পারতেছো মাইটোসিসে কিন্তু স্পিন্ডল তন্তু তৈরি হবে। মাইটোসিসে কোন তন্তু তৈরি হবে? স্পিন্ডল তন্তু কিন্তু তৈরি হবে। আচ্ছা, এটা গেল, এটা পরের কথা। আরেকটু মনে রাখবা তোমরা সবাই, সেটা হচ্ছে দেখো কোষ বিভাজনে কিন্তু 3টা জিনিস বিভাজিত হয়, মূলত 2টা জিনিস বিভাজিত হয়। সেই 2টা জিনিসের নাম তোমরা একটু আগেই শিখেছো। আমরা যদি লিখি ধরো মাইটোসিস, তাহলে সবাই মনে রাখবা যে মাইটোসিসের ক্ষেত্রে নিউক্লিয়াস কিন্তু বিভাজিত হয় একবার, ক্রোমোজোম কিন্তু বিভাজিত হয় একবার, এমনকি সাইটোপ্লাজম যেটা, সেই সাইটোপ্লাজমও কিন্তু মাইটোসিসের বেলায় বিভাজিত হয় একবার। হ্যাঁ, একবার। তাহলে খেয়াল করে দেখো তো, মাইটোসিসের ক্ষেত্রে নিউক্লিয়াস, ক্রোমোজোম এবং সাইটোপ্লাজম প্রত্যেকেই কতবার করে বিভাজিত হচ্ছে? একবার করে বিভাজিত হচ্ছে না? যেহেতু এটা একবার করে বিভাজিত হচ্ছে, শুধু তাই নয়, খেয়াল করো, শুধু তাই নয়, নিউক্লিয়াস যে একবার বিভাজিত হয় তাই নয়, ক্রোমোজোম যে একবার বিভাজিত হয় তাই নয়, সবগুলা কিন্তু প্রায় সমানভাবে বিভাজিত হয়। সমানভাবে। সমানভাবে মানে কি? খেয়াল করো, এই যে ক্রোমোজোম একবার বিভাজিত হয়, আবার সাইটোপ্লাজম কয়বার? দেখো, সাইটোপ্লাজমও যে একবারই বিভাজিত হয়। ঠিক আছে, সবকিছু সমানভাবে প্রায় বিভাজিত হয়। এই জন্য দেখো মাতৃকোষ এবং অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা, শুধু সংখ্যাই কিন্তু না, ডিএনএ এর পরিমাণ সেটাও কিন্তু সমান থাকে। ডিএনএ এর পরিমাণ সেটা কিন্তু সমান থাকে, এবং শুধু যে পরিমাণে একই থাকে তা না, মাতৃকোষের ডিএনএ এর প্রায় হুবহু অনুলিপি, মানে কি রেপ্লিকা, একই রকম ডিএনএ কিন্তু পাওয়া যায়। তাহলে আমি একটু নর্মালি বলে দিই যে তোমরা যেটা শিখলে আর কি, যে এখানে নিউক্লিয়াস যে একবার বিভাজিত হয়, ক্রোমোজোম যে একবার বিভাজিত হয়, সাইটোপ্লাজম যে একবার বিভাজিত হয়, শুধু তাই নয়, এখানে ক্রোমোজোম যে একবার বিভাজিত হয়ে সে মাতৃকোষের হুবহু সমান একই রকম কিন্তু একটা অপত্য কোষ তৈরি করতে, দুইটা অপত্য কোষ তৈরি করতেছে, এবং ডিএনএ পরিমাণও কিন্তু সমান, এবং ডিএনএ এর হুবহু অনুলিপি বা রেপ্লিকা কিন্তু তৈরি করতেছে। এবং নিউক্লিয়াস যে বিভাজিত হচ্ছে একবার, সেটাও কিন্তু একবার বিভাজিত হয়ে যে দুইটা অপত্য কোষ তৈরি করতেছে, সেটাও কিন্তু মাতৃকোষের প্রায় সমান। তাই সবকিছু সমান সমান, ইকুয়াল ইকুয়াল মানে কি? সবকিছু সমান সমান, ইকুয়াল ইকুয়াল দেখতেছো না? এজন্য আমরা মাইটোসিসকে বলবো ইকুয়েশনাল সেল ডিভিশন। এই জন্য আমরা মাইটোসিসকে আমরা কি বলবো? ইকুয়েশনাল সেল ডিভিশন বা সমীকরণিক কোষ বিভাজন। এই দেখো, এই জন্য মাইটোসিসকে আমরা সমীকরণিক কোষ বিভাজন কিন্তু বলছি। আরেকটা কথা মনে রাখবা, মাইটোসিস কোষ বিভাজন হয় কিন্তু দেহকোষে। মাইটোসিস কোষ বিভাজন হয় দেহকোষে। অন্যদিকে তোমরা যখন মিওসিস পড়বা তখন দেখবা যে মিওসিস কোষ বিভাজনটা হয় জনন কোষে। তাহলে জনন কোষে হয় মিওসিস, আর মাইটোসিস হয় কোথায়? নরমালি মাইটোসিসটা কিন্তু হয় দেহকোষে। এবং দেহকোষে যে মাইটোসিস হবে, তোমরা সবাই কিন্তু প্রথম অধ্যায়ে আমার ক্লাসগুলো যদি করে আসো, তাহলে তোমরা জানতে পারবা যে সুপার কিংডম কিন্তু 2টা ছিল, সুপার কিংডম 1, সুপার কিংডম 2। হ্যাঁ, একটা ছিল প্রোক্যারিওটা, একটা ইউক্যারিওটা। এর মধ্যে ইউক্যারিওটা ছিল প্রকৃত কোষী, আর প্রোক্যারিওটা ছিল আদিকোষী। এই প্রকৃত কোষী বা সুকেন্দ্রিক যারা, প্রকৃত কোষী বা সুকেন্দ্রিক যারা, সুকেন্দ্রিক মানে সু মানে ভালো, কেন্দ্র মানে নিউক্লিয়াস, যাদের একদম সুন্দর নিউক্লিয়াস থাকে, গোছানো নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের সকল উপাদান থাকে, তারাই কিন্তু প্রকৃত কোষী বা ইউক্যারিওটা। মাইটোসিস কিন্তু প্রকৃত বা ওই সুকেন্দ্রিক বা ইউক্যারিওটা যেটাকে আমরা বলি, সেইটাতে কিন্তু ঘটে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে কোন কোষে মাইটোসিস কোষ বিভাজন ঘটে, অ্যান্সার হচ্ছে সুকেন্দ্রিক কোষে বা প্রকৃত কেন্দ্রিক কোষে বা ইউক্যারিওটায়। আর অ্যামাইটোসিস কোথায় ঘটে? এটা কিন্তু ঘটে প্রোক্যারিওটায় বা আদি কোষের ক্ষেত্রে, তাই না? আচ্ছা, এখন চিন্তা করো, তাহলে আমরা কি কি শিখলাম? যে আলটিমেটলি মাইটোসিসের নিউক্লিয়াস একবার, ক্রোমোজোম একবার, সাইটোপ্লাজম একবার বিভাজিত হয়ে একটি মাতৃকোষ কিন্তু 2টা অপত্য কোষে পরিণত হয়। এবং শুধু 2টা অপত্য কোষে পরিণত হয় যে তাই নয়, এদের যে আকার, এই আকার কিন্তু প্রায় সমান থাকে। ওদের মধ্যে যে ডিএনএ এর পরিমাণ, সেই ডিএনএ এর পরিমাণ কিন্তু সমান থাকে। ওদের মধ্যে যে ডিএনএ হুবহু অনুলিপি বা একই রকম কিন্তু তৈরি হয়। এজন্য মাইটোসিসকে আমরা সমীকরণিক বিভাজন বলতে পারি। আর আমরা এটাও শিখলাম মাইটোসিস কিন্তু ঘটে জীবের দেহকোষে, এবং শুধু যে জীবের দেহকোষে বললে একটু ভুল হবে, আমাদেরকে বলতে হবে সুকেন্দ্রিক জীবের দেহকোষে। মাইটোসিস কোথায় ঘটে? সুকেন্দ্রিক জীবের দেহকোষে। এবং মাইটোসিসের কারণে কিন্তু আলটিমেটলি সংখ্যা বৃদ্ধিটা হয়। আমরা আবারও জানি আমাদের দেহকোষের যে সংখ্যা বৃদ্ধি ঘটে, যা কিছু ঘটুক না কেন, সংখ্যা বৃদ্ধি যখনই নামটা আসবে, এই টার্মটা যখনই আসবে, আমি লিখে দিচ্ছি, এই টার্মটা যখনই আসবে সংখ্যা বৃদ্ধি, তখন কিন্তু সেইটা হবে মাইটোসিস। সে যারই সংখ্যা বৃদ্ধি হোক না কেন, যারই সংখ্যা বৃদ্ধি হোক না কেন, সেটা হবে মাইটোসিস। আমি যদি বলি জনন কোষে কোন বিভাজন ঘটে, অ্যান্সার মিওসিস। বাট আমি যদি এটা বলি জনন কোষের সংখ্যা বৃদ্ধিতে কোন বিভাজন ঘটে, তাহলে অ্যান্সার কিন্তু মাইটোসিস হয়ে যাবে। যে কোনো সংখ্যা বৃদ্ধি, সেটা হচ্ছে মাইটোসিস।
তাহলে সুকেন্দ্রিক জীবে দেহকোষে এটা ঘটে, এটা সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে। আর যখন সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে কোষের, তখন আমরা কিন্তু দৈর্ঘ্যে এবং প্রস্থে বড় হই। তো সব কোষ কিন্তু তখন দৈর্ঘ্যে এবং প্রস্থে কি হয়, বৃদ্ধি পায়। ঠিক আছে, তো আলটিমেটলি আমরা সবাই জানি মাইটোসিস ঘটে দেহকোষে। তো এটা উদ্ভিদের ক্ষেত্রে দেহকোষ কোনটা, তার মুকুল, তার মূল, তার মূলের অগ্রভাগ, তার বর্ধনশীল ভ্রূণ, আমি যাই বলি না কেন। ধরো এই যে আমি বললাম যে ভাজক টিস্যু, উদ্ভিদের ভাজক টিস্যু দেহের অংশ, কাণ্ড দেহের অংশ, মূলের অগ্রভাগ দেহের অংশ, ভ্রূণমুকুল দেহের অংশ, ভ্রূণমূল দেহের অংশ, বর্ধনশীল পাতা দেহের অংশ, মুকুল দেহের অংশ, সবই যেহেতু দেহের অংশ, তাহলে এগুলা কিন্তু এগুলোতে মাইটোসিস ঘটবে। ক্লিয়ার আমার কথা? এবং লাস্টে দেখো খুব সুন্দর একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে, নিম্ন শ্রেণীর, আমি একটু মার্ক করে দিই জিনিসটা, নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে অযৌন জননে কিন্তু আলটিমেটলি কে সাহায্য করে, মাইটোসিস সাহায্য করে। নিম্ন শ্রেণীর যারা উদ্ভিদ আছে, খেয়াল করে দেখো তো, নিম্ন শ্রেণীর উদ্ভিদে কিন্তু আলটিমেটলি মিওসিস ঘটতে পারবে না, কারণ নিম্ন শ্রেণীর উদ্ভিদের যে দেহকোষ সেটা কিন্তু 2n হয় না। আমি একটু লিখে দিই তোমাদেরকে এখানে, তাহলে তোমরা বুঝতে সহজ হবে। খেয়াল করো তো, আমি যদি তোমাদেরকে বলি যে ধরো একটা উচ্চ শ্রেণীর উদ্ভিদ, একটা উচ্চ শ্রেণীর উদ্ভিদ, হ্যাঁ উচ্চ শ্রেণীর উদ্ভিদ কথার কথা, একটা ধরো নিম্ন শ্রেণীর উদ্ভিদ, নিম্ন শ্রেণীর উদ্ভিদ, হ্যাঁ নিম্ন শ্রেণীর উদ্ভিদ কথার কথা। তো উচ্চ শ্রেণীর উদ্ভিদের যে দেহকোষ, সেই দেহকোষ কিন্তু আমরা সবাই জানি ডিপ্লয়েড হয়। ডিপ্লয়েড মানে কি, টয়েস এন হয়, তাই না? এটা একটু আগে তোমরা শিখে আসছো। কিন্তু নিম্ন শ্রেণীর উদ্ভিদের দেহকোষ কিন্তু আসলে ডিপ্লয়েড হয় না, এই জন্য সে নিম্ন শ্রেণীর, তারটা হয় হ্যাপ্লয়েড বা শুধু এন। এখন তুমি চিন্তা করে দেখো তো, এদের দেহকোষে, এদের দেহকোষ থেকে আমি জনন কোষ তৈরি যখন করব, এদের দেহকোষ থেকে যখন আমি জনন কোষ তৈরি করব, তখন সেটা কিন্তু হয়ে যাবে এন, কারণ এটা অর্ধেক হয়ে গেছে, হ্রাস পাইছে, সেটা মিওসিসের মাধ্যমে হবে না। কিন্তু চিন্তা করে দেখো তো, এদের দেহকোষ থেকে এন থেকে কিন্তু হাফ এন হইতে পারে না, এনই হয়। তো এন থেকে যদি এনই হইছে, এটা কিন্তু মিওসিসের কারণে না, মাইটোসিসের কারণে হয়েছে, কারণ মাইটোসিসে একই থাকে, একই, অর্ধেক হয় না, আকার আকৃতি গঠন আয়তন সবকিছু একই থাকে। তাহলে দেখো তো, নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে যখন আমরা জননকোষ সৃষ্টি করতে যাচ্ছি, তখন কি আমরা মিওসিস ঘটাইতে পারতেছি না মাইটোসিস ঘটাচ্ছি? মাইটোসিস ঘটাচ্ছি না। এটাই কিন্তু এখানে সুন্দর করে বলা আছে যে নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীর অযৌন জননের সময় কিন্তু এই ধরনের বিভাজন হয়। ওখানে কিন্তু যৌন জনন পসিবল হয় না, কারণ এখানে মিওসিস ঘটে না, যৌন জনন কিভাবে পসিবল হবে? আচ্ছা, চলো এই ক্লাসে আমরা মাইটোসিসের পর্যায়সমূহ নিয়ে কিন্তু আলোচনা করব। তো মাইটোসিসের পর্যায়সমূহ নিয়ে যদি তুমি আলোচনা করতে চাও, তাহলে প্রথমেই তোমাকে এটা জানতে হবে যে মাইটোসিসে কিন্তু আলটিমেটলি দুইটা বিভাজন ঘটে। আমি যদি আবার বলি, মাইটোসিসে কিন্তু আলটিমেটলি দুইটা বিভাজন ঘটে। আমি একটু লিখে দিই, দেখো তো মাইটোসিস, এইটা, এই মাইটোসিসে দুইটা বিভাজন ঘটে। একটাকে আমরা বলি হচ্ছে ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস, এবং আরেকটাকে আমরা বলি হচ্ছে সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস। হ্যাঁ, তো ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস কি জিনিস একটু বোঝার ট্রাই করি। তোমরা সবাই কিন্তু জানো সিস মানে হচ্ছে প্রক্রিয়া, সিস মানে হচ্ছে প্রক্রিয়া। এই কাইনে কথাটা কিন্তু তোমরা ফিজিক্সে শুনছো, ফিজিক্সে, ফিজিক্সে তোমরা কিন্তু একটা অধ্যায়ের নাম শিখছো, সেই অধ্যায়টার নাম হচ্ছে, সেই অধ্যায়টার নাম হচ্ছে কাইনেটিক এনার্জি, তাই না? কাইনেটিক এনার্জি মানে কি শক্তি? কাইনেটিক এনার্জি মানে কিন্তু গতি শক্তি। তো এখানে কাইনে কথা দ্বারা কিন্তু গতি বোঝাচ্ছে, গতি, গতি বোঝাচ্ছে। তাহলে কাইনেসিস মানে কিসের প্রক্রিয়া? কাইনেসিস মানে হচ্ছে গতির প্রক্রিয়া। আর তোমরা একটা কথা মনে রাখবা, কোষের ক্ষেত্রে গতি তখনই থাকে যখন কোষটা বিভাজিত হয়। তাহলে কোষের ক্ষেত্রে আমরা গতির প্রক্রিয়াকে বিভাজনের প্রক্রিয়া বলতে পারি। তাহলে কোষের ক্ষেত্রে তখনই গতি থাকবে যখন কোষটা বিভাজিত হয়। তাহলে কোষের ক্ষেত্রে সিস মানে যেহেতু প্রক্রিয়া, কাইনে মানে গতি, সো কাইনেসিস যেহেতু গতির প্রক্রিয়া, তাকে আমরা বিভাজনের প্রক্রিয়া কিন্তু বলতে পারি। তাহলে ক্যারিও কথাটা কোত্থেকে আসছে? এই ক্যারিও কথাটা তোমরা কিন্তু আগেও শুনছো, তোমরা প্রো ক্যারিওটিক সেল, ইউ ক্যারিওটিক সেল প্রথম অধ্যায়ে পড়ে আসছো না? সেখানে কিন্তু আমি সুন্দর করে তোমাদেরকে বলে দিয়েছিলাম ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস। এই ক্যারিও মানে কি বলো? ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে মাইটোসিস আসলে দুইটা জিনিসের বিভাজনের প্রক্রিয়া। প্রথমটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজনের প্রক্রিয়া, এবং এই ক্যারিওকাইনেসিস কিন্তু মাইটোসিসে প্রথমে ঘটে। হ্যাঁ, প্রথমে ঘটে, মানে একদম শুরুতে ঘটে। মানে 1 মে হয়ে গেছে, আমি এটা একটু মুছে দিই, নাহলে পরের বার বলবো ভাই এটা 1 মে লিখছেন কেন। এটা কিন্তু প্রথমে ঘটে। হ্যাঁ, তাহলে ক্যারিওকাইনেসিস প্রথমে ঘটে। সেকেন্ড কি ঘটে? তো বুঝতেই পারতেছো, এখানেও কাইনেসিস আছে। এই কাইনেসিস মানে বিভাজনের প্রক্রিয়া, এটা সবাই তোমরা জানো অলরেডি। তো কাইনেসিস কিসের প্রক্রিয়া? বিভাজনের প্রক্রিয়া। আর সাইটো কথাটা আসছে নাম দেখেই বোঝা যাচ্ছে, সাইটো কথাটা কি থেকে আসছে? নিউক্লিয়াস থেকে না সাইটোপ্লাজম থেকে?
সাইটো কথাটা কিন্তু সাইটোপ্লাজম থেকে আসছে, তাই না? তাহলে সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজনের প্রক্রিয়া, আর ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজনের প্রক্রিয়া, যার মধ্যে মাইটোসিসে কিন্তু প্রথমে ঘটে ক্যারিওকাইনেসিস এবং পরবর্তীতে কিন্তু ঘটে হচ্ছে সাইটোকাইনেসিস। অর্থাৎ তোমরা বুঝতে পেরেছো? তাহলে আমরা যদি খেয়াল করো, ধরো কথার কথা, আমরা যদি টোটাল এইটাকে আমরা এরকম একটা অংশে ভাগ করতে পারি, তাহলে খেয়াল করে দেখো, এই যে পরে যে অল্প একটু সময় দেখতেছো না, এইটুকু সময়েই কিন্তু আসলে আলটিমেটলি বিভাজনটা হয়। আর এই সময়টাতে কিন্তু বিভাজনের জন্য প্রস্তুতি নেয়। তাহলে এইটুকু সময়ে কিন্তু বিভাজনের জন্য কি নেয়? প্রস্তুতি নেয়। হ্যাঁ, তো এর মধ্যে দেখো, এই যে সময়টুকুতে আসলে বিভাজনটা হয়, এর মধ্যে কিন্তু একটা বড় অংশ হচ্ছে, প্রথম যে অংশ, এই অংশটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। কি কাইনেসিস? ক্যারিওকাইনেসিস। আর এই যে দেখছো পরে যেটা, এটা হচ্ছে পরবর্তীতে কি হচ্ছে? সাইটোকাইনেসিস। তাহলে তোমরা যদি বলো ভাই মাইটোসিসে যে দুইটা জিনিস মূলত ঘটে, একটা সাইটোপ্লাজমের বিভাজন পরবর্তীতে, আর প্রথমে ঘটে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, সো এটা যদি হয় ক্যারিওকাইনেসিস, এটা যদি হয় সাইটোকাইনেসিস, তাহলে প্রথমটাকে আমরা কি বলতেছি? খেয়াল করে দেখো, এই প্রথমটাকে তোমরা বলতেছো প্রস্তুতি নিচ্ছ না, প্রস্তুতি না হয় কিন্তু মধ্যবর্তী পর্যায়ে। তো মধ্যবর্তী মানে কি? ইন্টার, মনে রাখবে ইন্টার মানে মধ্যবর্তী। তাহলে এটা কিন্তু হচ্ছে ইন্টারফেজ। খেয়াল করে দেখো, তোমরা কিন্তু এক সময় এসএসসিতে, এখন তোমরা এসএসসিতে পড়ো, তোমরা এক সময় জীবনে কথার কথা বুয়েট মেডিকেলে যাবা, সো অ্যাডমিশন দিবা। এই এসএসসি আর অ্যাডমিশনের মধ্যবর্তী যে পর্যায়ে তোমরা প্রস্তুতি নিচ্ছ, এখানেই কিন্তু তোমরা যে পড়বা ইন্টারমিডিয়েটে বা এইচএসসিতে, তাই না? তাহলে এসএসসি আর অ্যাডমিশনের মধ্যবর্তী প্রস্তুতি পর্যায়ে তোমরা কোথায় কাটাবে? ইন্টারমিডিয়েটে না? তাহলে ইন্টার মানে হচ্ছে মধ্যবর্তী। এটা কেন আসছে তোমার মনে রাখবা। ধরো কথার কথা, কোষের ক্ষেত্রে ধরো এইটা একটা বিভাজন পর্যায়, ধরো এটা একটা বিভাজন পর্যায়, এটা আর একটা বিভাজন পর্যায়, এটা একটা বিভাজন পর্যায় আর একটা বিভাজন পর্যায়। এই দুইটা বিভাজনের মধ্যবর্তী একটা পর্যায় থাকে, যাকে আমরা বলি হচ্ছে প্রস্তুতি পর্যায়। যে প্রস্তুতি পর্যায়ে পরের বারের জন্য বিভাজনের জন্য আসলে রেডি হবে সে। তো মধ্যবর্তী মানে কি? যেহেতু ইন্টার, তাহলে এই দুইটা পর্যায়, ফেজ মানে পর্যায়, এই দুইটা পর্যায়ের মধ্যবর্তী ফেজকে আমরা বলবো হচ্ছে ইন্টারফেজ। কি ফেজ বলবো আমরা? বলো, ইন্টারফেজ বলবো। এবং তোমরা যে আসলে জানো যে মাইটোসিসকে 5টা পর্যায়ে ভাগ করা যায়, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এগুলা কিন্তু আলটিমেটলি এই ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিসের মধ্যে ক্যারিওকাইনেসিসের অংশ। তাহলে ক্যারিওকাইনেসিসকেই কিন্তু আলটিমেটলি আমরা 5টা পর্যায়ে ভাগ করতে পারি। এই ক্যারিওকাইনেসিসকে কিন্তু আমরা 5টা পর্যায়ে ভাগ করতে পারি। কি কে সেই পর্যায়? এক নাম্বার হচ্ছে প্রোফেজ, 2 নাম্বার হচ্ছে প্রোমেটাফেজ, 3 নাম্বার হচ্ছে মেটাফেজ, 4 নাম্বার হচ্ছে অ্যানাফেজ, এবং 5 নাম্বার হচ্ছে কিন্তু তোমার টেলোফেজ। তাহলে আমরা কিন্তু এই যে মাইটোসিসের ক্ষেত্রে যে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ সম্পর্কে জানি, এগুলা কিন্তু ক্যারিওকাইনেসিসের অংশ। আর ক্যারিওকাইনেসিস কার অংশ? মাইটোসিসের অংশ। মাইটোসিসের পর্যায়ে পড়ার সময় আমরা দেখলাম যে মাইটোসিসে আসলে দুইটা বিভাজনের প্রক্রিয়া ঘটে, নিউক্লিয়াসের বিভাজনের প্রক্রিয়া এবং সাইটোপ্লাজমের বিভাজনের প্রক্রিয়া। নিউক্লিয়াসের বিভাজনের প্রক্রিয়াকে আমরা বলি ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজনের প্রক্রিয়াকে আমরা বলি সাইটোকাইনেসিস। আর এই ক্যারিওকাইনেসিসের 5টা পর্যায় হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আর ওই দুইটার মাঝখানে কিন্তু একটা প্রস্তুতি পর্যায় থাকে ওই ক্যারিওকাইনেসিস হওয়ার আগে, সেটা কি? ইন্টারফেজ। চলো আমরা একটু বইয়ে দেখে আসি, বইয়ে কিভাবে আসলে এটাকে রিপ্রেজেন্ট করা আছে। দেখো, মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে একটি অবিচ্ছিন্ন এবং ধারাবাহিক প্রক্রিয়া। এই কথার মানে কি বোঝাইছে আসলে? দেখো, আমরা যে আসলে ডিভাইডেড করি প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ বলে, এটা কিন্তু মাইটোসিস আসলে কোনো ডিভাইডেশন আলাদা হয় না, একবারেই কিন্তু হয়, পরপর হয়ে যায়, তাই না? অবিচ্ছিন্নভাবে হয়ে যায়। আমরা বোঝার জন্য কিন্তু এটাকে ভাগ করি, কিন্তু মনে রাখবা এটা কিন্তু একটা অবিচ্ছিন্ন এবং ধারাবাহিক প্রক্রিয়া। এর প্রথমে ঘটে ক্যারিওকাইনেসিস, আর আমরা সবাই পড়লাম ক্যারিওকাইনেসিস মানে কি? ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন। এবং পরবর্তীতে কি কাইনেসিস ঘটে? সাইটোকাইনেসিস। তোমরা অলরেডি জানো সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। এবং খেয়াল করো, বিভাজন শুরুর আগে কোষের নিউক্লিয়াসে কিছু প্রস্তুতিমূলক কাজ হয়। প্রস্তুতিমূলক কাজ যেখানে হবে সেটাকে আমরা বলবো প্রস্তুতি পর্যায়, এবং সেটা একটা মধ্যবর্তী পর্যায় বলে, তার নাম কি? তার নাম হচ্ছে ইন্টারফেজ। এবং আমরা মাইটোসিসের নিউক্লিয়াসের বিভাজনের যে প্রক্রিয়া, অর্থাৎ যে ক্যারিওকাইনেসিস, সেইটাকে 5টা যে ভাগে ভাগ করছি, 5টা পর্যায়ে, সেই 5টা পর্যায়ের নামই কিন্তু প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। দেখো, আমি কিন্তু তোমাদেরকে সুন্দর করে প্রথমে বুঝিয়ে এনে তারপরে বইয়ে দেখাই দিচ্ছি। কেন? বিকজ টেক্সট বুক ইজ দ্য কিং। তুমি যদি টেক্সট বুকে কিং হতে পারো, টেক্সট বুক তোমাকে কিং বানাবে যে কোনো পরীক্ষায়, যে কোনো কম্পিটিটিভ এক্সামগুলোতে। সো আমি তোমাদেরকে অলওয়েজ বলবো টেক্সট বুকের উপর বেশি মনোযোগ দাও।
সো পরবর্তী ক্লাসে আমরা প্রোফেজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা মাইটোসিসের 5টা পর্যায় শুরু করব। তো সেই ধারাবাহিকতায় আমরা প্রথমে যে পর্যায়টা পড়ব সেই পর্যায়টার নাম হচ্ছে প্রোফেজ। সো খেয়াল করে দেখো প্রোফেজ কেন এই নামটা আসলে প্রোফেজ হইছে। তো কেন এই নামটা আসলে কিন্তু প্রোফেজ হইছে, হ্যাঁ এটা আমরা আগে একটু জানার চেষ্টা করি কেন এই নামটা প্রোফেজ হয়েছে। যদি লেখো প্রোফেজ, আমরা যদি লিখি প্রো আর ফেজ, আমরা দুটাকে যদি একটু আলাদা করে ফেলি তাহলে মনে রাখবা এই প্রো মানে হচ্ছে আদি, প্রো মানে কি আদি, আর ফেজ মানে তো তোমরা সবাই জানো দশা বা পর্যায়। তাহলে ফেজ মানে কি বলো, দশা বা পর্যায়। তাহলে প্রোফেজ হচ্ছে আদি পর্যায়। তাহলে বলো প্রোফেজকে আমরা কি পর্যায় বলবো, আদি পর্যায় বা আদি দশা। এবং খেয়াল করে দেখো তো আলটিমেটলি কিন্তু আদি দশা থেকে একটা সময় পরবর্তী দশাগুলো আসে, এই জন্য এটাই কিন্তু মাইটোসিসের সব থেকে দীর্ঘতম পর্যায়। তাহলে প্রোফেজকে আমরা কি বলতে পারি, এটা কিন্তু যেহেতু আদি, আদি মানে কি প্রথম না, তাহলে এটা কিন্তু মাইটোসিসের প্রথম পর্যায়। এবং শুধু যে প্রথম পর্যায় তা কিন্তু নয়, যেহেতু এটা আদি পর্যায় সো এটা কিন্তু সবচেয়ে ডিটেলস পর্যায় হবে, তাই না? এখান থেকে সবচেয়ে ধীরে ধীরে আসলে আসবে, সেটা কিন্তু দীর্ঘতম পর্যায়। এটা কি পর্যায়, এটা হচ্ছে দীর্ঘতম পর্যায়, দীর্ঘতম পর্যায়। তাহলে প্রোফেজ, প্রো মানে হচ্ছে আদি বা প্রথম, তাহলে এটা প্রথম পর্যায়, প্রথম এবং দীর্ঘতম পর্যায়। এবং এটা কিন্তু আলটিমেটলি মাইটোসিসের একদম শুরুর ক্ষেত্রে আসছে বলে এটাকে আমরা আদি পর্যায়েও কিন্তু বলতে পারি। তো প্রোফেজে আসলে কি ঘটনাটা ঘটে সেটা চলো আমরা তোমাদেরকে একটু দেখানোর ট্রাই করি যে প্রোফেজে আসলে কি ঘটে। প্রোফেজে আসলে কি ঘটে সেই জিনিসটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ধরো প্রোফেজ, তো তোমরা এটা কিন্তু জানো যে আলটিমেটলি আমরা এখন যে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ পড়তেছি এগুলো কিন্তু ক্যারিওকাইনেসিসের পর্যায়। তার মানে এখানে মূলত নিউক্লিয়াসের বিভাজন ঘটে। তো যেহেতু নিউক্লিয়াসের বিভাজন ঘটে তাহলে এখানে মূল খেলাধুলা কিন্তু নিউক্লিয়াস নিয়ে হবে। মানে আমাদের ক্ষেত্রে খেলাধুলা মানে আমাদের ক্ষেত্রে পড়ালেখা কিন্তু নিউক্লিয়াস নিয়ে হবে। ক্লিয়ার? ধরে নাও কথার কথা এটা হচ্ছে প্রোফেজের শুরুতে, এটা হচ্ছে একটা কোষ এবং সেই কোষের মধ্যে ধরো এটা হচ্ছে একটা নিউক্লিয়াস। এটা কি বলো, নিউক্লিয়াস। ক্লিয়ার? এবং এই যে নিউক্লিয়াসের মধ্যে দেখো এটা নিউক্লিওলাস তোমরা সবাই জানো, এবং এর চারিদিক দিয়ে দেখো একটা পেঁচানো সুতার মতো একটা অংশ আছে, সুতার মতো একটা অংশ আছে। আমরা কিন্তু এই সুতার মতো যে অংশটা, এই অংশকে কিন্তু আমরা এখনো ক্রোমোজোম বলতে পারবো না। সুতার মতো অংশকে আমরা ক্রোমোজোম বলতে পারবো না। তোমরা সবাই মনে রাখবা টিন মানে হচ্ছে সুতা, টিন মানে হচ্ছে সুতা। তাহলে এটাকে আমরা বলতে পারি ক্রোমোজোম না বলে ক্রোমাটিন। হ্যাঁ, আমরা এটাকে ক্রোমোজোম না বলে কি বলতে পারি, ক্রোমাটিন বলতে পারি। তাহলে প্রথমে প্রোফেজের ক্ষেত্রে আমরা কি করব, প্রথম ধাপে একদম কি ঘটবে। আমরা যেহেতু জানি যে আমরা প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ যাই পড়ি না কেন সেখানে আসলে নিউক্লিয়াসের বিভাজন হয়, ক্যারিওকাইনেসিসের পর্যায়ে এগুলা। তো এখানে কিন্তু খেলার মাঠটাই হচ্ছে নিউক্লিয়াস। তোমার আমার জন্য পড়ার মাঠ বা খেলার মাঠ কোনটা, নিউক্লিয়াস। তাহলে যেহেতু খেলার মাঠই নিউক্লিয়াস, মাঠ যত বড় হবে খেলা তত বেশি সহজ হবে, খেলা তত মজা হবে। এই জন্য যেটা করতে হবে প্রোফেজের শুরুতে কিন্তু খেলার মাঠটাই বড় হবে। মানে ধরে নাও এটাই তোমার সেই হচ্ছে কোষ, এবং এর মধ্যে যে নিউক্লিয়াসটা, এই যে এটা পুরোটা নিউক্লিয়াস না, এই নিউক্লিয়াসটা কিন্তু আকারে বড় হবে। ক্লিয়ার? তাহলে আমি একটু লিখে দিই, প্রোফেজের শুরুতে কে আকারে বড় হয়, নিউক্লিয়াস কিন্তু আকারে বড় হয়, নিউক্লিয়াস আকারে বড় হয়। ক্লিয়ার? গেল। এখন খেয়াল করে দেখো এর মধ্যে আলটিমেটলি এই যে সুতাগুলো তোমরা দেখতেছো, ধরো আমি এখান দিয়ে একটা সুতাকে আলাদা করে লিখি, তো এইটাকে আমরা এখানে নিয়ে আসলাম, এই যে এটা না, আচ্ছা আমি এটা লাল কালি দিয়ে দিই, এটাকে আমরা এখানে নিয়ে আসলাম, এই যে এটা না, এটা হচ্ছে কিন্তু আলটিমেটলি সেই ক্রোমাটিন। তাহলে এটা আলটিমেটলি কি বলে, এটা আলটিমেটলি ক্রোমাটিন, ক্রোমাটিন। হ্যাঁ, সো প্রথমে কি হবে, প্রথমে প্রোফেজের শুরুতে এই ক্রোমাটিন থেকে কিন্তু পানি বিয়োজন হবে। পানি বিয়োজন মানে কি, পানি বিয়োজন মানে পানি বের হয়ে যাবে। এই পানি বিয়োজন মানে কি, পানি বিয়োজন মানে পানি বের হয়ে যাবে। যদিও তোমাদের একদম রিসেন্ট বইয়ে কিন্তু বলা রয়েছে, এটা আসলে আগের ধারণা, কিন্তু তোমরা এটা শিখে রাখবা, ইন্টারভিউ কিন্তু এটা শেখা লাগবে। তো পানি বিয়োজন হবে, তাই না? তাহলে 2 নম্বর আমি কি লিখলাম, পানি বিয়োজন হয়, পানি বিয়োজন হয়। তোমরা সবাই কিন্তু জানো, ধরো পেঁচানো নুডলস দেখছো না তোমরা, নুডলস কিন্তু পেঁচানো পেঁচানো থাকে। ওই পেঁচানো নুডলসকে যখন আমরা গরম পানির মধ্যে দিয়ে দিই তখন সে সোজা হয়ে যায় না। তাহলে নুডলসকে যদি পানির মধ্যে, পেঁচানো নুডলসকে যদি পানির মধ্যে দিলে সোজা হয়ে যায়,
তাহলে সোজা একটা ক্রোমাটিনকে এর থেকে পানি বের করে দিলে সে উল্টাটা হবে না, পেঁচিয়ে যাবে না। আরেকবার বলি, নুডলস, পেঁচানো নুডলসকে যদি পানির মধ্যে দিলে অর্থাৎ পানি যোগ করলে নুডলস সোজা হয়ে যায়, তাহলে সোজা নুডলস সেটা থেকে পানি বের করে দিলে পেঁচিয়ে যাবে না। তাহলে যখনই এখান দিয়ে পানি বিয়োজন হচ্ছে তখনই কিন্তু এই যে তোমরা দেখতেছো এই যে ক্রোমাটিনটা, এই ক্রোমাটিনটা কিন্তু পেঁচিয়ে যাচ্ছে। এই ক্রোমাটিনটা কি হচ্ছে? এই ক্রোমাটিনটা কিন্তু পেঁচিয়ে যাচ্ছে। আমি আরেকবার দেই, এই ক্রোমাটিনটাই কিন্তু তখন পেঁচিয়ে যাচ্ছে। হ্যাঁ, পেঁচিয়ে যাচ্ছে। তাহলে বলো ক্রোমাটিন কি হয়? ক্রোমাটিন পেঁচিয়ে যায়। ক্রোমাটিন পেঁচিয়ে যায়। ওকে, এখন খেয়াল করো, পেঁচিয়ে যায় থেকে তুমি অনেকগুলো জিনিস মনে রাখতে পারবা। তো আগে যখন এইটা ছিল, অর্থাৎ এখানে পানি বিয়োজনের কাহিনীটা ছিল, মানে ক্রোমাটিন থেকে পানি বিয়োজনের আগে এই ক্রোমাটিনটা দেখো তো অনেক লম্বা ছিল না? লম্বা ছিল না? বাট পেঁচিয়ে যাওয়ার ফলে এই ক্রোমাটিনটা কি একটু খাটো হয়ে গেছে না? এই ক্রোমাটিনটা কি একটু খাটো হয়ে গেছে না? আর যখনই খাটো হইছে, দেখো এটা আগে চিকন ছিল, এখন সেটা কি মোটা হয়ে গেছে না? তাহলে খেয়াল করে দেখো তো, পানি বিয়োজনের ফলে ক্রোমাটিন গুলো কিন্তু আলটিমেটলি খাটো হইছে। সো খাটো যখনই হইছে সে কিন্তু মোটাও হইছে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে মাইটোসিসের কোন ধাপে ক্রোমাটিন গুলা খাটো ও মোটা হয়, স্বাভাবিক, পানি বিয়োজন হইলে সে পেঁচায় গেছে, পেঁচায় সে খাটো হয়ে গেছে, মোটা হয়ে গেছে না? আচ্ছা, এখন তোমরা খেয়াল করে দেখো, এই যে খাটো ও মোটা হলো, যখনই সে মোটা হলো তখন তাকে দেখা যাবে না? খেয়াল করো, ধরো একজন খুব শুকনা একটা মানুষ, তাকে দেখাই যাচ্ছে না কোনোভাবে। বাট যখন সে আমার মতো এরকম একটু মোটা গোটা হয়ে যাবে, নাদুস নাদুস হয়ে যাবে, তখন তাকে আমরা দেখতে পারবো না, দৃষ্টিগোচর হবে না। মোটা হলে তাকে সহজে খুঁজে পাওয়া যায় সব জায়গায়। তাহলে তখনই এটাই কিন্তু বইয়ে লেখা আছে যে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে এটাকে দেখা সম্ভব হয়। দেখা সম্ভব হয় মানে কি, ওটা দৃষ্টিগোচর হয়। ক্লিয়ার? আর একটা কথা বলে রাখি, ধরো কথার কথা, একজন শুকনা কোনো সুতার উপর তুমি রং দিলা, ওর রং ধারণ ক্ষমতা যেটা হবে, তুমি যদি এটা পুরা বা মোটা সুতার উপর রং দাও, ওর রং ধারণ ক্ষমতা বেশি হবে না? তাহলে যেহেতু সে মোটা হয়ে গেছে, তাহলে তার কিন্তু রং ধারণ ক্ষমতা বেড়ে যাবে। এই রং ধারণ ক্ষমতা কিন্তু তার বেড়ে যাবে। ক্লিয়ার? তবে একটা জিনিস দিয়ে কত কিছু, নিউক্লিয়াস আকারে বড় হইছে, কারণ খেলার মাঠ বড় হতে হবে। এরপরে আমরা কি করছি, ক্রোমাটিন থেকে পানি বিয়োজন করছি, পানি বিয়োজন করলে ওইটা পেঁচিয়ে গেলে সে খাটো হয়ে গেছে এবং মোটা হয়ে গেছে। মোটা হয়ে গেলে তাকে দেখা সম্ভব হয়েছে অনুবীক্ষণ যন্ত্রে, এবং মোটা হয়ে গেলে তার রং ধারণ ক্ষমতাও বেড়ে গিয়েছে। ক্লিয়ার? তার রং ধারণ ক্ষমতাও কি হয়েছে, তার রং ধারণ ক্ষমতাও বেড়ে গেছে না? এখন তুমি চিন্তা করে দেখো তো, ধরো এই যে পেঁচানো জিনিসটা তোমরা দেখতে পাচ্তেছো, এটাকে আমরা এখন এইভাবে দিতে পারি না? ধরো আমরা এইভাবে দিয়ে দিলাম, এটাকে দিছি, এবং এই প্যাচটা কোথায়, ধরো এর মধ্যেই সেই প্যাচ, এই যে এর মধ্যেই সে প্যাচ, এর মধ্যেও কিন্তু প্যাচ আছে, এর মধ্যেও কিন্তু কি সেই প্যাচ। তাহলে ধরো একটা চিকন কাউকে তুমি দুই ভাগ করলা, এটা খুঁজেই পাওয়া যাবে না। বাট আমাকে যদি তুমি মাঝখান দিয়ে কেটে ফেলো, তাহলে কিন্তু তুমি সমান সমান দুইটা লোক পাবা না? আমার মাঝখান দিয়ে ভাগ করে ফেললেও তুমি ভালো আকৃতির দুইজন মানুষকে কিন্তু পাবা। আমরা এখন দেখো, যখন মোটা হইছে না, যখন সে মোটা হয়ে গেছে, খাটো এবং সে মোটা হয়ে গেছে, তখন দেখো এর মাঝখান দিয়ে কিন্তু অনুদৈর্ঘ্য বিভাজন হবে। তাহলে বলে এর মাঝখান দিয়ে কি হবে, এর মাঝখান দিয়ে কিন্তু তখন অনুদৈর্ঘ্য বিভাজন হবে। এই যে এখান দিয়ে আমি দেখাই তোমাদেরকে, এখান দিয়ে অনুদৈর্ঘ্য বিভাজন হবে, অনুদৈর্ঘ্য বিভাজন। হ্যাঁ, এই যে দৈর্ঘ্য বরাবর যদি প্রস্থ বরাবর বিভাজন হতো, তখন তো আমরা বলতাম অনুপ্রস্থ বিভাজন। তাহলে এটা দৈর্ঘ্য বরাবর যেহেতু হয়েছে, তাহলে দেখো কি হবে, অনুদৈর্ঘ্য বিভাজন হবে, অনুদৈর্ঘ্য বিভাজন। হ্যাঁ, অনুদৈর্ঘ্য বিভাজন। তাহলে আমরা 4 নাম্বার পয়েন্টে কি লিখতে পারি, আমরা 4 নাম্বার পয়েন্টে লিখতে পারি বাহু অনুদৈর্ঘ্যে বিভাজিত হয়, অনুদৈর্ঘ্যে বিভাজিত হয়, বাহু অনুদৈর্ঘ্যে বিভাজিত হয়। আর যখনই বাহু অনুদৈর্ঘ্যে বিভাজিত হইছে, তখন দেখো তো এই চিত্রটা কেমন হয়ে যাবে। এই যে এটা হচ্ছে তখন সেন্ট্রোমিয়ার। এখন দেখো এই সাইডে একটা হয়ে গেছে, এই সাইডে একটা হয়ে গেছে না? আবার দেখো এইখানে একটা হইছে, এখানে একটা হইছে না? তাহলে যখনই বাহুর অনুদৈর্ঘ্য বিভাজন ঘটেছে, তখন কিন্তু দুইটি ক্রোমাটিড সৃষ্টি হয়েছে, তাহলে কয়টা ক্রোমাটিড সৃষ্টি হয়, দুইটি ক্রোমাটিড সৃষ্টি হয়। চলো পুরো জিনিসটা আমরা তোমাদেরকে একবার ব্যাখ্যা করে দিই। প্রোফেজ যেহেতু আদি পর্যায়ে, শুরুর পর্যায়ে, সবচেয়ে দীর্ঘতম পর্যায়ে, আর আমরা জানি এখানে সবগুলোতে নিউক্লিয়াসের বিভাজন ঘটবে, তো প্রথমে নিউক্লিয়াসটাই আকারে বড় হয়।
নিউক্লিয়াসের মধ্যে তোমরা যে ক্রোমাটিন দেখতেছো, এই ক্রোমাটিন থেকে পানি বিয়োজন হয়, ফলে এটি পেঁচিয়ে যায়, পেঁচিয়ে এটি কিন্তু খাটো এবং মোটা হয়। মোটা হলে এটাকে অণুবীক্ষণ যন্ত্রে দেখা সম্ভব হয়, ওর রং ধারণ ক্ষমতা বেড়ে যায়। মোটা হলে তাকে দুই ভাগে ভাগ করা যায়, ফলে অনুদৈর্ঘ্য বিভাজন ঘটে বাহুতে। ফলে দেখো এখানে একটা ক্রোমাটিড তৈরি হয়েছে, এই একটা ক্রোমাটিড তৈরি হয়েছে, এবং এখানে দেখো আরেকটা ক্রোমাটিড তৈরি হয়েছে, তাহলে দুইটা ক্রোমাটিড কিন্তু সৃষ্টি হয়। তাহলে কয়টা ক্রোমাটিড সৃষ্টি হয়? দুইটা ক্রোমাটিড কিন্তু আলটিমেটলি সৃষ্টি হয়। মনে থাকবে? আরেকটা কথা মনে রাখবা, এই যে তোমরা এই মেমব্রেনটা দেখতেছো, দেখো এই যে মেমব্রেনটা দেখতেছো, যত বড় হবে, এই বড় হলে কি ওর বিভাজন ঘটতে শুরু করবে না? এই বড় হলে কি ওর বিভাজন ঘটতে শুরু করবে না বলো তো? এটাকে আমরা কি বলি? নিউক্লিয়ার মেমব্রেন না? এই নিউক্লিয়ার মেমব্রেন কি বিভাজন করতে, মানে এটা ভেঙে যেতে শুরু করবে না? যখনই ভেঙে যাবে তখন আমরা কিন্তু কি বলবো? আমরা তখন বলবো, দেখো এটাকে আমরা বলবো নিউক্লিয়ার মেমব্রেন। আমরা এটাকে কি বলবো? আমরা এটাকে বলবো নিউক্লিয়ার মেমব্রেন। এবং দেখো এর মধ্যে কি ছিল? এর মধ্যে ছিল হচ্ছে নিউক্লিওলাস, তাই না? নিউক্লিওলাস। আমরা লিখলাম কি? নিউক্লিওলাস। এই দুইটা জিনিস কিন্তু বিলুপ্তি ঘটতে শুরু করবে। তাহলে নিউক্লিয়াস না, সরি, নিউক্লিওলাসই কিন্তু আমি বলেছি, বাট আমি লিখছি এবার নিউক্লিয়াস। তো নিউক্লিওলাস এর বিলুপ্তি ঘটে যায় না কিন্তু, হ্যাঁ, বিলুপ্তি ঘটতে শুরু করে। এর বিলুপ্তি ঘটতে শুরু করে। ওকে? সো কারণ কি? দেখো যত বড় হবে তখন মাঝখানে ফেটে ফেটে যাবে, সো এটার বিলুপ্তি ঘটতে কিন্তু শুরু করে। কার? নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে শুরু করে। ক্লিয়ার? এটা তাহলে এখন তোমরা যদি প্রোফেজের কথা চিন্তা করো, প্রোফেজে কিন্তু আলটিমেটলি ফাইনাল চিত্রটা কেমন আসে? প্রোফেজে কিন্তু আলটিমেটলি ফাইনাল চিত্রটা তাহলে এমন আসে। দেখো এই যে এটা হচ্ছে কথার কথা একটা, কি করলাম আমি এটা, ধরো এটা হচ্ছে কথার কথা একটা, ও ব্ল্যাক দিয়ে দিয়েছি, সরি। ধরো এটা হচ্ছে একটা কোষ, এর মধ্যে হচ্ছে যে নিউক্লিয়াস বিলুপ্তি ঘটতে শুরু করেছে, এর মধ্যে দেখো এখন ক্রোমাটিড গুলো এমন হয়ে আছে, এই এখানে আমরা দিয়ে দিই আরেকটা, এই এটা কিন্তু মোটামুটি প্রোফেজের শেষ দশার দিকে, হ্যাঁ, শেষের দিকে, প্রোফেজের শেষের দিকে। চলো আমরা বইয়ে চিত্রটা দেখে ফেলি এবং ঘটনাটা আমরা খেয়াল করে আসি কি কি বলেছে বইয়ে। আচ্ছা, তাহলে দেখো প্রোফেজে এটা আমরা প্রথম শিখলাম, যেটা হচ্ছে প্রথম পর্যায়। প্রথমে নিউক্লিয়াস আকারে বড় হয়, ক্রোমোজোম থেকে পানি হ্রাস পেতে থাকে, ফলে ক্রোমোজোমগুলা কিন্তু সংকুচিত হয়ে মোটা এবং খাটো হয়। ক্লিয়ার? এবং এটা কিন্তু যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে দেখা সম্ভব হয়। এবং দেখো সেন্ট্রোমিয়ার বাদে লম্বালম্বি ভাবে, মানে অনুদৈর্ঘ্য ভাবে দুই ভাগে বিভক্ত হয়, ফলে দুটি ক্রোমাটিড কিন্তু সৃষ্টি হয় এবং পেঁচানো থাকে না। তাহলে এরা কুণ্ডলিত অবস্থায় থাকে বলে এদেরকে তখন আমরা গণনা করা সম্ভব হয় না। তাহলে যা যা বইয়ে আছে প্রত্যেকটা লাইন তোমাকে আমি ব্যাখ্যা করে দিছি না? আরো একটা এক্সট্রা বলে দিয়েছি যে এখানে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে শুরু করে। চলো আমরা চিত্রটা একটু দেখে আসি। এই যে, তাহলে খেয়াল করে দেখো তো, এই যে প্রথমে তোমরা দেখতেছিলে এই যে পেঁচানো সূত্রগুলো, এগুলো কি? এগুলো হচ্ছে ক্রোমাটিন, এটা নিউক্লিওলাস, তাই না? আচ্ছা, এবার দেখো তো আলটিমেটলি কি হচ্ছে, এটা নিউক্লিয়ার পর্দা, তোমাদেরকে বলে দিয়েছি। এবার খেয়াল করে দেখো তো, এটা আস্তে আস্তে কি কি হয়েছে, এখান দিয়ে যে ফাইনাল ধাপে দেখো, যেটা হয়েছে না ফাইনাল ধাপে, এই যে ফাইনাল ধাপে এই হয়েছে না, এটা হচ্ছে সর্বশেষ দশা। তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, হ্যাঁ। আশা করছি তোমরা প্রোফেজ সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছো। আমরা পরবর্তী ক্লাসে প্রোমেটাফেজ নিয়ে কিন্তু আলোচনা করবো ইনশাআল্লাহ। আগের ক্লাসে তোমরা প্রোফেজ সম্পর্কে ধারণা পেয়েছো, এই ক্লাসে আমরা প্রোমেটাফেজ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রোমেটাফেজকে ভাঙলে তুমি দেখো কি পাও? প্রো মানে হচ্ছে আদি, মেটা মানে হচ্ছে মধ্য, এবং ফেজ মানে হচ্ছে পর্যায়। তাহলে প্রোমেটাফেজকে আমরা বলতে পারি আদি মধ্য পর্যায়। প্রোফেজ এবং মেটাফেজের মধ্যবর্তী একটা পর্যায়, এবং এটার সাথে কিন্তু প্রোফেজের কানেকশন সবচেয়ে বেশি, কারণ প্রোফেজ থেকেই ডেভেলপড হয়ে পরবর্তী ধাপ কিন্তু প্রোমেটাফেজ সেখানে কিন্তু আসবে। সো প্রোমেটাফেজে যা যা আসলে হয়, যে সকল জিনিস মনে রাখতে হবে সেগুলো আমরা মার্ক করে দিয়েছি, তোমরা কিন্তু জানো। আগে আমি বুঝিয়ে আসবো, তারপর তোমাদেরকে এখানে দেখিয়ে দিব যে কি কি আসলে মনে রাখতে হবে। তো ধরে নাও আমরা প্রোফেজে দেখছিলাম এটা একটা কোষ, আর কোষের মাঝখানে এটা কিন্তু নিউক্লিয়াস, এবং আমরা কিন্তু দেখছিলাম নিউক্লিয়ার মেমব্রেন কিন্তু প্রোফেজে বিলুপ্তি ঘটতে শুরু করছিল, তাই না? বিলুপ্তি ঘটতে শুরু করছিল। সো আমি ওইটা দিয়ে আগে শুরু করি, যেহেতু প্রোফেজে বিলুপ্তি ঘটতে শুরু করছিল। সো আমরা এখন পড়তেছি হচ্ছে প্রোমেটাফেজ। সো এইখান সম্পর্কে আমরা আগে কি লিখবো, যে এই যে দুইটা জিনিস ছিল, হ্যাঁ, কি কি ছিল বলো? একটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, এবং আরেকটা ছিল হচ্ছে নিউক্লিওলাস, মনে আছে? নিউক্লিওলাস। ওদের বিলুপ্তি ঘটতে শুরু করছিল না? প্রোমেটাফেজে কিন্তু বিলুপ্তি ঘটতে থাকবে, মানে এটা চলতে থাকবে আর কি, এর বিলুপ্তি ঘটতে থাকে। যদিও তোমরা যখন ইন্টারমিডিয়েটে যাবা
তখন তোমরা শিখবা যে আসলে কিন্তু এই নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস এর সম্পূর্ণ বিলুপ্ত ঘটে যায় এই প্রোমেটাফেজে। আর যেহেতু এটা তোমরা এসএসসি লেভেলে আসছো, সো এটা এখন মনে রাখার চেষ্টা করো যে এখানে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে। তাহলে প্রোফেজে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস বিলুপ্তি ঘটতে শুরু করে, প্রোমেটাফেজে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস বিলুপ্তি ঘটতে থাকে, মেটাফেজে যে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। ক্লিয়ার আমার কথা? আচ্ছা, এখন দেখো, সো এইখানে খেয়াল করে দেখো তো, এটা যেহেতু নিউক্লিয়াস, আমরা কিন্তু সবাই জানি যে নিউক্লিয়াসের ঠিক কাছে সমকোণে দুইটা সেন্ট্রিওল কিন্তু অবস্থান করে। তাহলে নিউক্লিয়াসের খুব কাছে, এখানে আমরা দিয়ে দিই, নিউক্লিয়াসের খুব কাছে সমকোণে, প্রায় সমকোণে দুইটা সেন্ট্রিওল কিন্তু অবস্থান করে, তাই না? দেখো এই যে সেন্ট্রিওল থেকে কিন্তু আলটিমেটলি এখান দিয়ে কিন্তু দেখো আলটিমেটলি যে তন্তুগুলা সৃষ্টি হচ্ছে, এই যে সেম ভাবে তন্তুগুলা সৃষ্টি হচ্ছে, তাই না? তো এই যে তন্তুগুলা তোমরা দেখতেছো, এই তন্তুগুলা কিন্তু আলটিমেটলি স্পিন্ডল তন্তু। এই তন্তুটা তোমরা দেখতেছো, এটার নাম হচ্ছে কি? স্পিন্ডল তন্তু। আর মুখোমুখি দেখো, এই যে মুখোমুখি, আমি যদি এখানে লিখে দিই, এই যে এটা মুখোমুখি যে স্পিন্ডল তন্তু তোমরা দেখতেছো, মুখোমুখি যে এটা একটা স্পিন্ডল তন্তু, এটা স্পিন্ডল তন্তু সেট। সো এটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার স্পিন্ডল যন্ত্র। এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি স্পিন্ডল যন্ত্র। তাহলে আমি আবারও বলি, এই সেন্ট্রিওল থেকে যে তন্তুগুলা তৈরি হচ্ছে, এগুলা হচ্ছে স্পিন্ডল তন্তু, এবং এই মুখোমুখি দুটো স্পিন্ডল তন্তুর যে সেট, এটাকে আমরা বলবো হচ্ছে স্পিন্ডল যন্ত্র। ক্লিয়ার? এখন খেয়াল করে দেখো তো, এই স্পিন্ডল যন্ত্রের, ধরো এইটা একটা মেরু না, এইটা একটা মেরু, আবার এইটা একটা মেরু না, এই দুই মেরুর ঠিক মধ্যবর্তী যে অঞ্চলটা, দুই মেরুর যে মধ্যবর্তী যে অঞ্চলটা, এই যে অঞ্চলটা তোমরা দেখতেছো, স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী যে অঞ্চল, এই অঞ্চলকে কিন্তু আমরা বলি হচ্ছে ইকুয়েটর। তাহলে বলো, এই অঞ্চলকে আমরা কি বলি? ইকুয়েটর, বা যেটাকে আমরা সবাই জানি বলি বিষুবীয় অঞ্চল। কি অঞ্চল? বিষুবীয় অঞ্চল। তাহলে স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী যে অঞ্চল, তাকে আমরা বলি ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল। তাহলে স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর যে মধ্যবর্তী অঞ্চল, তাকে আমরা বলবো হচ্ছে কিন্তু আলটিমেটলি কি? তাকে আমরা বলবো হচ্ছে বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর। ক্লিয়ার? আরেকটা কথা মনে রাখবা, দেখো এইখানে যে তন্তুগুলো আসলে আসছে, এই তন্তুগুলো কিভাবে আসছে, কোত্থেকে আসছে, আমি আরেকটু তোমাদেরকে দেখাই দিই। ধরো এই সেম জিনিসটা আমরা এখানে একটু আঁকলাম, এখানে আমরা একটু আঁকলাম। তাহলে এটা কি বলো? এটা হচ্ছে তোমার নিউক্লিয়ার মেমব্রেন। এখানে তোমার কি আছে? এখানে তোমার আছে সেন্ট্রিওল, সমকোণে সেন্ট্রিওল আছে না? এই যে এখানে কি, এখানে ধরে বাবা নিচে, হ্যাঁ। সো এখানে তোমার কি আছে? এখানে সমকোণে সেন্ট্রিওল আছে না? যেটা সেন্ট্রিওল না? এখন খেয়াল করে দেখো, এই সেন্ট্রিওল থেকে কি হয়, এখান দিয়ে কিন্তু দেখো বিভিন্ন রশ্মি বিচ্ছুরিত হচ্ছে, রশ্মি, দেখো বিভিন্ন রশ্মি বিচ্ছুরিত হচ্ছে, রশ্মি বিচ্ছুরিত হচ্ছে, তাই না? এখান দিয়েও দেখো হবে, এই যে রশ্মি বিচ্ছুরিত হচ্ছে, এখান দিয়েও কিন্তু হবে কি, রশ্মি বিচ্ছুরিত হচ্ছে, এখান দিয়েও কিন্তু হবে, তাই না? এর এই সাইডেও কিন্তু হবে, এই যে রশ্মি, এর এইখানেও কিন্তু হবে। এই যে রশ্মিগুলো বিচ্ছুরিত হচ্ছে, এই রশ্মিগুলোর নাম দেখো, এটা অনুবীক্ষণ জন্য যখন দেখো তখন তারার মতো লাগে, তারাকে বলা হয় অ্যাস্টার, এস্টার বা এস্টার। হ্যাঁ, তারাকে তোমরা এস্টারও বলতে পারো, আবার কিন্তু তোমরা তারাকে অ্যাস্টারও বলতে পারো। অ্যাস্টার মানেও কিন্তু তারা। এই যে রশ্মিগুলো তোমরা দেখতেছো, এই রশ্মিগুলোর নাম হচ্ছে কিন্তু এস্টার রশ্মি। বলো এই রশ্মিগুলোর নাম কি? এই রশ্মিগুলোর নাম হচ্ছে এস্টার রশ্মি। আর এই এস্টার রশ্মির মধ্যে সিঙ্গেল যে সুতা, এই যে সিঙ্গেল যে একটা তন্তু তোমরা দেখতেছো, এই তন্তুটা কিন্তু, এই সিঙ্গেল এই তন্তুটা কিন্তু হচ্ছে তোমার স্পিন্ডল তন্তু। আবার এই মুখোমুখি দুইটা স্টার রশ্মি, মুখোমুখি কি, মুখোমুখি দুই সেট স্টার রশ্মি, স্টার রশ্মি তো অবশ্যই তন্তু দ্বারা তৈরি, অবশ্যই। এই মুখোমুখি দুই সেট, যে এই এক সেট আর এই এক সেট, এটা মিলে গঠন করতেছে কিন্তু স্পিন্ডল যন্ত্র। তাহলে খেয়াল করে দেখো, সেন্ট্রিওলের থেকে চারিদিক দিয়ে যে স্টার রশ্মি বিস্তৃত হচ্ছে, এই স্টার রশ্মির সিঙ্গেল একটাকে আমরা বলতেছি হচ্ছে স্পিন্ডল তন্তু, আর মুখোমুখি দুই সেটকে আমরা বলতেছি হচ্ছে স্পিন্ডল যন্ত্র। খুবই নর্মাল কথা, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন চিন্তা করে দেখো, তোমরা প্রোফেজে কি দেখছিলা? তোমরা প্রোফেজে কিন্তু দেখছিলা, আমি যদি এখানে পেজ অ্যাড করি, দেখো তোমরা প্রোফেজে কিন্তু দেখছিলা যে প্রোফেজে আলটিমেটলি এই যে বিলুপ্তি করতে শুরু করছিল না নিউক্লিয়ার মেমব্রেন, আর এখানে কিন্তু ক্রোমাটিড গুলো এইভাবে ছিল। কয়টা ক্রোমাটিড তৈরি হয়েছিল? দুইটা। তো আমি ধরো এখানে দিয়ে দিই অনেকগুলো, যে এইভাবে ক্রোমাটিড গুলো কিন্তু ছিল, এভাবে ক্রোমাটিড গুলো ছিল, তাই না? এখন কি হবে দেখো, এখন এটা হচ্ছে প্রোফেজে,
এটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে প্রোফেজে। আর আমরা প্রো মেটাফেজে কি দেখেছি? আমরা প্রো মেটাফেজে দেখছি যে এটা একটা কোষ, এটা হচ্ছে তার নিউক্লিয়ার মেমব্রেন। এখন আমরা দেখছি যে এখানে কি তৈরি হয়েছে? এখানে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়েছে। বলে এখানে কি তৈরি হয়েছে? এখানে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়েছে না? এখন জাস্ট কি হবে, এই যে ক্রোমাটিড তোমরা দেখতেছো, এই ক্রোমাটিডটা এই স্পিন্ডল যন্ত্র তোমরা দেখতেছো না, স্পিন্ডল যন্ত্রের সাথে যুক্ত হবে। তাহলে প্রোমেটাফেজে এই ক্রোমাটিডটা খালি কি হবে, এই ক্রোমাটিডটা দেখো এই স্পিন্ডল যে কি বলে যন্ত্রের সাথে যুক্ত হবে। ক্লিয়ার? তাহলে এটা কোথায়? প্রোমেটাফেজে। তাহলে আমরা এটা শিখছিলাম যে প্রোফেজে ক্রোমাটিড তৈরি হয়েছিল, আর ওই ক্রোমাটিড গুলো এখন এই স্পিন্ডল যন্ত্রের সাথে যুক্ত হচ্ছে। কিভাবে যুক্ত হচ্ছে? ধরো এই যেটার সাথে যুক্ত হয়েছে না, ধরো আমরা এইটাকে একটু আলাদা দেখালাম। কোনটা এটা? যে এইটা, ধরো এইটাকে আমরা আলাদা দেখালাম। তো এর সাথে এটা কি? এটা হচ্ছে ক্রোমাটিড, এটা হচ্ছে কি বলো? ক্রোমাটিড না? তাহলে এর সাথে দেখো এক ধরনের তন্তু দ্বারা কানেক্ট হচ্ছে। কি দ্বারা বলো? তন্তু দ্বারা কানেক্ট হচ্ছে। তো তন্তু দ্বারা যে কানেক্ট হচ্ছে, এটাকেও স্পিন্ডল যন্ত্রের সাথে আকর্ষণ করে যুক্ত করতেছে না? এই জন্য এই তন্তুকে বলা হয়, এই যে এই তন্তুটাকে বলা হয় আকর্ষণ তন্তু। এই তন্তুকে কি বলা হয়? আকর্ষণ তন্তু। আর আমরা যখন আরেকজনের প্রতি আকর্ষিত হই, এটাকে আমরা বলি অ্যাট্রাকশন। আমরা অ্যাট্রাক্টেড হই। অ্যাট্রাকশন থেকে মনে রাখবা, এই আকর্ষণ তন্তুকে অ্যাট্রাকশন থেকে আমরা বলবো ট্রাকশন। আর তন্তুকে আমরা কি বলি? তন্তুকে আমরা বলি ফাইবার। তাহলে এই জন্য এটাকে কিন্তু বলা হবে আকর্ষণ তন্তু বা ট্রাকশন ফাইবার। তাহলে আমরা প্রোফেজে যে ক্রোমাটিড দেখছিলাম, সেই ক্রোমাটিডটা স্পিন্ডল যন্ত্রে যুক্ত হচ্ছে। স্পিন্ডল যন্ত্রে যেহেতু আকর্ষণ করে যুক্ত হচ্ছে, জন্য এটা আকর্ষণ তন্তু। আকর্ষণ মানে অ্যাট্রাকশন, থেকে আমরা মনে রাখবো ট্রাকশন ফাইবার। ক্লিয়ার আমার কথা? এবং এই স্পিন্ডল যন্ত্রের দুইটা মেরুর মধ্যবর্তী অঞ্চলকে আমরা কি বলতেছি? বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর। বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর। ক্লিয়ার? আবার তোমরা দেখছো সেন্ট্রিওলের চারপাশ দিয়ে, এখানে আমরা যদি দেখি সেন্ট্রিওলের চারপাশ দিয়ে কি রশ্মি বিচ্ছুরিত হচ্ছে? অ্যাস্টার রশ্মি বিচ্ছুরিত হচ্ছে। যে অ্যাস্টার রশ্মির প্রত্যেকটা সিঙ্গেলটাকে আমরা বলছি স্পিন্ডল তন্তু। আর মুখোমুখি যে এই মুখোমুখি এই সেট আর এই সেট, এই দুই সেট স্টার রশ্মি সেটকে আমরা বলতেছি আলটিমেটলি স্পিন্ডল যন্ত্র। স্পিন্ডল যন্ত্রের সাথে ক্রোমাটিড গুলো যুক্ত হয় যে তন্তু দ্বারা, সেটা আকর্ষণ তন্তু বা ট্রাকশন ফাইবার। চলো আমরা বইয়ে এবার দেখে আসি যা যা শিখলাম, এই জিনিসগুলো পাই কিনা। খেয়াল করে দেখো তো, এখানে কি যন্ত্র তৈরি হয়েছে? এখানে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়েছে। আমরা সবাই জানি স্পিন্ডল যন্ত্রের দুইটি মেরুর মধ্যবর্তী যে স্থান তাকে বলা হয় ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল, সেটাও তোমরা কিন্তু জানো। এরপরে দেখো আলটিমেটলি স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো আলটিমেটলি কি করে? স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলোকে আমরা কি বলতেছি? স্পিন্ডল তন্তু। স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো আমরা কি বলতেছি? স্পিন্ডল তন্তু, তাই না? এবং খেয়াল করে দেখো তো, এই যে তন্তুগুলো স্পিন্ডল যন্ত্রের কিছু নির্দিষ্ট তন্তুর সাথে এই ক্রোমাটিড গুলো যে যুক্ত হয়, এটাকে আমরা কি তন্তু বলতেছি? আকর্ষণ তন্তু বা ট্রাকশন ফাইবার। বলছি না, ক্রোমাটিড গুলো যে যুক্ত হয় ওই যে স্পিন্ডল যন্ত্রের সাথে, এই আকর্ষণ তন্তু বা ট্রাকশন ফাইবার বলি না? এবং খেয়াল করে দেখো তো, যেহেতু এটা ক্রোমোজোমকে যুক্ত করে, এই জন্য এটাকে কিন্তু ক্রোমোজোমাল তন্তু বলে। যেহেতু এই তন্তুগুলো ক্রোমোজোমের সাথে সংযুক্ত হয়, যেহেতু এই তন্তুগুলো ক্রোমোজোমের সাথে সংযুক্ত হয়, এই জন্য এই তন্তুকে কিন্তু আমরা ক্রোমোজোমাল তন্তুও বলতে পারি। তাহলে আমরা এই তন্তুকে তিনটা নামে ডাকতে পারি। একটা হচ্ছে আকর্ষণ তন্তু, এর ইংলিশ করলে হয় ট্রাকশন ফাইবার, এবং যেহেতু এটা ক্রোমোজোমের সাথে সংযুক্ত হচ্ছে, জন্য এটাকে ক্রোমোজোমাল তন্তুও কিন্তু বলা হয়। ক্লিয়ার? এবং আমি তোমাদেরকে বলছিলাম যে প্রোফেজে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্তি ঘটতে শুরু করেছিল। এখানে দেখো নিউক্লিওলাসের নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে। বিলুপ্তি ঘটতে থাকে। তাহলে বিলুপ্তি ঘটতে শুরু করে প্রোফেজে, বিলুপ্তি ঘটতে থাকে প্রোমেটাফেজে, সম্পূর্ণ বিলুপ্ত ঘটে যায় মেটাফেজে। যদিও ইন্টারভিউতে তোমরা শিখবা সম্পূর্ণ বিলুপ্তি কিন্তু এই প্রোমেটাফেজে ঘটে যায়। এটা মনে রাখার দরকার নেই, মনে রাখা আপাতত মনে রাখবা প্রোফেজে বিলুপ্তি ঘটতে শুরু করে, প্রোমেটাফেজে বিলুপ্তি ঘটতে থাকে, মেটাফেজে সম্পূর্ণ বিলুপ্ত হয়। আরেকটা জিনিস তোমরা খেয়াল করছো যে সেন্ট্রিওল দুটি চারিদিক দিয়ে যে রশ্মি বিচ্ছুরিত হয়, তার নামে কিন্তু অ্যাস্টার রে বা অ্যাস্টার রশ্মি। তার নামে কিন্তু অ্যাস্টার রে বা অ্যাস্টার রশ্মি। আশা করছি তোমরা এই ক্লাসের মাধ্যমে প্রোমেটাফেজের প্রত্যেকটা বিষয় সম্পর্কে ধারণা পেয়েছো। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে সেটা জানাতে ভুলবে না। প্রোমেটাফেজের পরে এখন আমরা যে পর্যায়টা পড়বো, সেই পর্যায়টার নাম হচ্ছে মেটাফেজ। তোমরা যদি এটা বোঝার চেষ্টা করো যে কেন এর নাম মেটাফেজ, অর্থাৎ মেটাফেজের অর্থ কি, তাহলেই কিন্তু তুমি এটা বুঝতে পারবা যে আসলে কেন এটা মেটাফেজ বা এখানে কি কি ঘটনাগুলো আসলে ঘটবে। তুমি যদি মেটাফেজকে একটু ভাঙো, তাহলে দেখো মেটাফেজের যে মেটা, এই মেটা মানে কিন্তু মধ্য। মেটাফেজের যে মেটা, এই মেটা মানে কি? মেটা মানে হচ্ছে মধ্য। আর ফেজ মানে কি? ফেজ মানে হচ্ছে পর্যায়। তাহলে মেটা মানে হচ্ছে মধ্য, আর ফেজ মানে হচ্ছে পর্যায়। তাহলে মেটাফেজ হচ্ছে মধ্য পর্যায়। কেন মেটাফেজ মধ্য পর্যায়, সেটা চলো আমরা একটু দেখার চেষ্টা করি।
তোমরা কিন্তু দেখছিলা যে এই যে চিত্রটা আমি এখন দেখাচ্ছি এটা ধরো প্রো মেটাফেজে ছিল, তো এটা ছিল কোথায়? প্রো মেটাফেজে ছিল। হ্যাঁ, এর মাঝখানে কি ছিল? এর মাঝখানে ছিল হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন, তাই না? এবং এখানে আমরা দেখছিলাম কি? এখানে আমরা দেখছিলাম যে স্পিন্ডল যন্ত্র ছিল, স্পিন্ডল যন্ত্র ছিল না এখানে? হ্যাঁ, স্পিন্ডল যন্ত্র ছিল, এবং এইখানে কিন্তু আলটিমেটলি ক্রোমাটিডগুলো সংযুক্ত হয়েছিল। এই যে এখানে কিন্তু ক্রোমাটিডগুলো সংযুক্ত হয়েছিল এখানে, এই যে, তাই না? আচ্ছা, এখন খেয়াল করে দেখো, যেহেতু এটা প্রো মেটাফেজ, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মেটাফেজ। এর নাম মেটাফেজ কারণটা হচ্ছে মেটা মানে মধ্য, ফেজ মানে পর্যায়। তাহলে কাহিনী শুধু এইটাই হবে যে এইখানে যে তোমরা ক্রোমাটিডগুলো দেখতেছো এইগুলা এখন একদম মাঝখানে চলে আসবে, মাঝখানে চলে আসছে বলেই সে মেটাফেজ। তাহলে দেখো চিত্রটা কেমন হবে। ধরো এইটা হচ্ছে কোষ, সো এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এটা কি? নিউক্লিয়ার মেমব্রেন। সো আমরা এখানে ধরো দিয়ে দিলাম সেই কথার কথা স্পিন্ডল তন্তু, স্পিন্ডল যন্ত্র আর কি, দিয়ে দিলাম না স্পিন্ডল যন্ত্র। সো আগে কি হয়েছিল, ধরো আমি এটা একটু যদি বড় করে দেই, এটা আরেকটু আমি বড় করে দেই, তাহলে এটা আমি একটু বড় করে দিলাম, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো, আগে এটা এক সাইডের দিকে ছিল না, এখন এটা কি হবে? এখন দেখো এটা মিডিলে চলে আসবে, একদম মিডিলে। সো একদম মিডিলে চলে আসে, ওকে, একদম কই চলে আসে? একদম মাঝখানে চলে আসে। আর আমরা কিন্তু পড়ছিলাম যে একদম মাঝখানের যে অঞ্চল, এই স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর যে মধ্যবর্তী অঞ্চল, সেই অঞ্চলটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। সেই অঞ্চলকে কি বলা হয়? সেই অঞ্চলকে বলা হয় কিন্তু বিষুবীয় অঞ্চল, তাই না? তাহলে মেটাফেজে এইটা বিষুবীয় অঞ্চল, অর্থাৎ মাঝখানে চলে আসে, কারণ মেটা মানেই মধ্য। তাহলে আমরা যদি একটু বইয়ে যাই, তাহলে খেয়াল করো কি লেখা আছে, যে এই পর্যায়ে প্রথমেই সব ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে কিন্তু, অর্থাৎ দুই মেরুর মাঝখানে অবস্থান করে। খেয়াল করছো কেন মাঝখানে অবস্থান করে দুই মেরুর, কেন বিষুবীয় অঞ্চলে অবস্থান করে? কারণ এর নামই মেটাফেজ। মেটাফেজে মেটা বা মধ্যে অবস্থান করবে, বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে। মনে থাকবে আমার কথা? আরেকটা কথা সবাই মনে রাখবে, সে কথাটা হচ্ছে মেটা, মেটাফেজের নামের সাথে দেখো ভাব আছে কার? মোটার। তাহলে মনে রাখবা মেটা মোটা, সবচেয়ে মোটা, মেটা মোটা সবচেয়ে মোটা, মেটা মোটা সবচেয়ে মোটা। তাহলে আমরা কিন্তু প্রোফেজে পড়ছিলাম ক্রোমোজোম গুলো সেখানে মোটা ও খাটো হয়। তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে কোথায় ক্রোমোজোম গুলো সবচেয়ে মোটা ও খাটো হয়, তাহলে অ্যান্সার হচ্ছে মেটাফেজে। নামের সাথে মিল আছে, দেখো মেটা মোটা সবচেয়ে মোটা। তাহলে দেখো কি হয়েছে, এখানে কিন্তু সর্বাধিক মোটা এবং খাটো হচ্ছে। তাহলে প্রোফেজে হয়েছিল মোটা খাটো, মেটাফেজে যেহেতু মেটা মোটা সবচেয়ে মোটা, মনে রাখবা, তাহলে মেটাফেজে এটা সর্বাধিক মোটা ও খাটো হয়। ক্লিয়ার? আরেকটা জিনিস তোমরা আগেই পড়ে আসছো, কি পড়ে আসছো? প্রোফেজে কিন্তু দেখছিলা যে ওইখানে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে শুরু করে। প্রোমেটাফেজে দেখছিলা ওইখানে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে। আর এই মেটাফেজে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। এটা আমি আগেই তোমাদেরকে পড়াইছিলাম যে এখানে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি কিন্তু ঘটে যায়। ঠিক আছে, দেখো এখানে মেটাফেজে কি হয়েছে, এখানে দেখো আস্তে আস্তে করে এই নিউক্লিয়ার আশেপাশে কোনো নিউক্লিয়ার মেমব্রেন আছে? নাই। নিউক্লিওলাস আছে? নাই। তাহলে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি কিন্তু এখানে ঘটে গিয়েছে। ক্লিয়ার আমার কথা? বুঝতে পারছো? আরেকটা জিনিস খেয়াল করে দেখো তো, ধরো কথার কথা, এই যে তোমরা দেখতেছো এই যে ক্রোমোজোম গুলা, এই যে ক্রোমাটিড গুলা, এখন কি হবে জানো? এই সেন্ট্রোমিয়ার দেখতেছো না, এই সেন্ট্রোমিয়ার এখন এই মাঝখান দিয়ে বিভক্ত হবে, একবারে হয়ে যাবে না, বিভক্ত হতে শুরু করবে। তাহলে আলটিমেটলি কি ঘটনাটা ঘটবে? ধরো কথার কথা আমি যদি তোমার এখানেই দেখাই, ধরো কথার কথা এই যে এইখানে, ধরো এর মধ্যে আছে কি? এর মধ্যে ধরো কথা হচ্ছে এটা স্পিন্ডল তন্তু, তাই না? ধরো এই যে এগুলো হচ্ছে স্পিন্ডল তন্তু, ধরো এগুলো হচ্ছে স্পিন্ডল তন্তু, হ্যাঁ, এর মাঝখানে আছে না? তো এর মাঝখানে যেটা তোমরা দেখতেছো এই যে এইটা, এই যে এইটা, এইটা এখন কি হবে? এইটা এই স্পিন্ডল, এই যে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ার এর মাঝ বরাবর বিভক্ত ঘটতে শুরু করবে। এই জন্য লেখা আছে দেখো যে এখানে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়। এখানে কার বিভাজন শুরু হয়? এখানে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়। দেখো ধরো আমি ধরে নিলাম যে এটা হচ্ছে একটা কোষ, এর মাঝখানে কিন্তু আলটিমেটলি আমরা কি আছে? মাঝখানে স্পিন্ডল যন্ত্র আছে না? এর মাঝখানে স্পিন্ডল যন্ত্র আছে না? এই যে এটা স্পিন্ডল যন্ত্র। দেখো এর ঠিক মাঝখানে কি অবস্থান করতেছে? এর ঠিক মাঝখানে এই যে মেটাফেজের এই ক্রোমাটিড গুলো অবস্থান করতেছে না? এখন দেখো এইটাকে আমরা বলি না সেন্ট্রোমিয়ার, এখন এই সেন্ট্রোমিয়ার মাঝ বরাবর বিভক্তি ঘটতে শুরু করবে। যখন এটা বিভক্তি ঘটে যাবে তখন কি হবে? দেখো যে উপরের দিকে একটা হয়ে যাবে, তাই না? আবার কি এরকম একটা হয়ে যাবে না? এই যে এটা থেকে দুইটা হয়ে যাবে না? আমি যদি এখন এইটাকে ধরো এই যে এরকম আছে, এইটাকে আমরা সেন্ট্রোমিয়ার বরাবর দুই ভাগে ভাগ করে দেই, তাহলে কি হবে? দেখো যে এ একটা হবে
আর এ একটা হবে না। ক্লিয়ার? এটাই বলছে যেখানে সেন্ট্রোমিয়ার বিভাজন ঘটতে শুরু হয়। তাহলে বলতো সেন্ট্রোমিয়ার কোথায় যেয়ে পূর্ণ বিভাজন ঘটে যাবে? সেন্ট্রোমিয়ার অ্যানাফেজে যেয়ে কিন্তু পূর্ণ বিভাজন হয়ে যাবে। তাহলে আমরা একবার দেখে নিই সেটা। সেন্ট্রোমিয়ার কিন্তু দেখো, এই যে তোমরা অ্যানাফেজ দেখতেছো, এই অ্যানাফেজে কিন্তু এই যে সেন্ট্রোমিয়ার তোমরা দেখতেছিলা যে এরকম ছিল, আগে আগে এরকম ছিল, এখন কিন্তু এই মাঝ বরাবর ভেঙে যে এই দেখো এইরকম হয়ে গেছে। তাহলে আমরা এখানে কি লিখবো? প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যায়, ফলে ক্রোমাটিড দুটি আলাদা হয়ে পড়ে এবং এই অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে আমরা বলি অপত্য ক্রোমোজোম এবং এতে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। তার মানে খেয়াল করে দেখো যে আগে এইটা ছিল, এটা ভাগ হয়ে যাওয়ার ফলে এইটা হয়ে গেল হচ্ছে এইটা, আর এইটা হয়ে গেল হচ্ছে তোমার এইটা, এবং প্রত্যেকটা কিন্তু একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। প্রত্যেকটা কিন্তু একটি করে সেন্ট্রোমিয়ার কিন্তু থাকে। খেয়াল করছো? এবং খেয়াল করে দেখো তো, এইটা এক মেরুর দিকে যাচ্ছে, এইটা এক মেরুর দিকে যাচ্ছে, এইটা আর এক মেরুর দিকে যাচ্ছে না। এই জন্য এখানে বলা আছে অ্যানাফেজে সেন্ট্রোমিয়ার গুলো প্রতিটি অপত্য ক্রোমোজোম বিষুবীয় অঞ্চল থেকে পরস্পর বিপরীত দিকে মেরুর দিকে সরে যেতে থাকে। দেখো এ এইদিকে যাচ্ছে আর এ এইদিকে যাচ্ছে। তাহলে খেয়াল করে দেখো তো, ধরো এটা সেন্ট্রোমিয়ার, এই চিত্র অনুযায়ী দেখো এ কোন দিকে যাচ্ছে দেখলেই বুঝতেছো না? এটা মাথা মনে করবা, পাখির মাথা ধরো, কথার কথা। তাহলে এ এইদিকে যাচ্ছে না, এ যেহেতু আগাচ্ছে তাহলে আমরা একে বলবো অগ্রগামী। একে আমরা বলবো কি? অগ্রগামী। দেখো কে অগ্রগামী? সেন্ট্রোমিয়ার অগ্রগামী না? এই সেন্ট্রোমিয়ার অগ্রগামী না? ইভেন দেখো নিচের দিকে যেটা যাচ্ছে সেই ক্ষেত্রেও দেখো, খেয়াল করো, এই যে এরকম না? এটা সেন্ট্রোমিয়ার না? এই সেন্ট্রোমিয়ার কি গামী? দেখো সেন্ট্রোমিয়ার অগ্রগামী না, মানে এটা সামনের দিকে যাচ্ছে। তাহলে এই যে বাহুদয়, এই বাহুদয় কি? দুইটা বাহু, বলে দুইটা বলে এটা বাহুদয়, এরা থাকে অনুগামী। এরা কি থাকে বলো? এরা থাকে হচ্ছে অনুগামী। তাহলে খেয়াল করে দেখো, বলছে যে অর্থাৎ ক্রোমোজোম গুলো অর্ধেক কি করে? এক মেরুর দিকে যায়, বাকি অর্ধেক অন্য মেরুর দিকে যায়। এই যে অর্ধেক দেখো এক মেরুর দিকে যাচ্ছে, বাকি অর্ধেক দেখো অন্য মেরুর দিকে যাচ্ছে। এই ক্ষেত্রে কি হচ্ছে? এই ক্ষেত্রে প্রতিটি সেন্ট্রোমিয়ার থাকতেছে অগ্রগামী এবং দেখো বাহুদয় থাকতেছে হচ্ছে অনুগামী। দেখছো, বুঝে বুঝে পড়লে কত মজা। বুঝে বুঝে পড়লে সবগুলো জিনিস অনেক মজা না? এগুলো কিন্তু মুখস্থ করতেই হয় না। তাহলে সেন্ট্রোমিয়ার দেখো অগ্রগামী এবং বাহুদয় দেখো হচ্ছে অনুগামী। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোম গুলাকে আমরা ভি, এল, জে, আই এর মতো আকারে আমরা ভাগ করতে পারি। ভি হলে তাকে আমরা বলবো মেটাসেন্ট্রিক, এল হলে সাবমেটাসেন্ট্রিক, জে হলে অ্যাক্রোসেন্ট্রিক এবং আই হলে টেলোসেন্ট্রিক। ধরো কথার কথা যে এইটা, এই ক্ষেত্রে দেখো আলটিমেটলি সেন্ট্রোমিয়ারটা একদম মাঝামাঝি আছে না? মধ্যে আছে না? দুইটার মধ্যে মানে কি? মেটা। সেন্ট্রোমিয়ার সেন্টারে আছে, তাহলে এটা হচ্ছে মেটাসেন্ট্রিক। ধরো কথার কথা এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, হ্যাঁ এটা একটুখানি সরে গেল, দেখতে হবে এল এর মতো লাগে না? তাহলে এটা হচ্ছে ভি। এটা এল এর মতো লাগে না? একটু নিচে চলে গেছে, নিচে মানে সাব, তাহলে এটা সাবমেটাসেন্ট্রিক। ধরো কথার কথা এটাই সেন্ট্রোমিয়ার, এটা একটু হালকাই হয়ে গেছে, তাহলে জে এর মতো হয়ে গেছে না? জে ডিগবাজি খাচ্ছে না? দেখে মনে হচ্ছে ডিগবাজি খাচ্ছে। অ্যাক্রোস মানে ডিগবাজি, তাহলে এটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। আর আরেকটা হচ্ছে দেখো, ধরো সেন্ট্রোমিয়ার যদি একদম কথার কথা সেন্ট্রাইনা থেকে সোজাসুজি চলে আসে, তাহলে একদম আই এর মতো হয়ে গেছে না? আই এটা একদম শেষের দিকে, এই জন্য এটার নাম আমরা কি বলবো? টেল মানে লেস, শেষে থাকে, এটা টেলোসেন্ট্রিক। তো এই আকার আকৃতির উপর ভিত্তি করে আমরা ভি, এল, জে, আই মনে রাখার জন্য জাস্ট তোমাদেরকে একটু বলে দিলাম, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, এইভাবে কিন্তু আমরা ভাগ করতে পারবো। এবং এইখানে সেন্ট্রোমিয়ার আলটিমেটলি সম্পূর্ণ বিভক্ত ঘটে যায়, একদিকে যায় হচ্ছে এক সেট এবং বাকি অর্ধেক যায় অন্য মেরুর দিকে। সেন্ট্রোমিয়ার থাকে অগ্রগামী, বাহুদয় থাকে অনুগামী। ক্লিয়ার? তো আশা করছি তোমরা অ্যানাফেজও বুঝতে পারছো। তো টেলোফেজটা কিন্তু সব থেকে ইজি, কারণ তুমি যেহেতু এর আগে প্রোফেজ পড়ে আসছো। টেলোফেজটা হচ্ছে সম্পূর্ণ, টেলোফেজ টেইল মানে হচ্ছে লেজ, মানে শেষে থাকে, এটা হচ্ছে শেষ পর্যায়ে, এটা অন্তিম পর্যায়ে বা শেষ পর্যায়ে। দেখো তোমরা খেয়াল করবা, প্রোফেজে তোমরা যা যা পড়ছো, টেলোফেজে তার উল্টা ঘটনা কিন্তু ঘটবে। তোমরা প্রোফেজে পড়ছিলা ওইখানে জল বা পানি বিয়োজন হয়, তাই না? জল বা পানি বিয়োজন হয়। তাহলে টেলোফেজে কি হবে? জল বা পানি যোজন হবে। ওখানে তোমরা পড়ছিলা পানি বিয়োজনের ফলে ক্রোমাটিন গুলা মোটা ও খাটো হয়েছিল। এখানে তার উল্টা হবে, তাহলে কি হবে বলতো? সরু ও লম্বা হবে। একদম ঠিক উল্টা না? ওখানে তোমরা খেয়াল করছিলা নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস এর বিলুপ্তি ঘটতে শুরু করে, তাই না? তাহলে টেলোফেজ তার উল্টা হবে। তো এখানে কি হবে? মাঝখানে মেটাফেজে তোমরা দেখছো বিলুপ্তি ঘটে যায়,
সম্পূর্ণ হবে, তাহলে এখানে দেখো নতুন করে আবার আবির্ভাব হবে না, তাহলে এখানে কি হয়, পুনরাবির্ভাব ঘটে, একদমই সব উল্টা। তাহলে আমরা কি শিখলাম, আমরা শিখলাম প্রোফেজে হয় পানি বিয়োজন, টেলোফেজে হয় পানি যোজন। প্রোফেজে হয় মোটা খাটো, টেলোফেজে হয় সরু ও লম্বা। প্রোফেজে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্তি ঘটতে শুরু করছিল, এখানে পুনরাবির্ভাব হয়। সো এগুলো আলটিমেটলি কিন্তু টেলোফেজ সম্পর্কে কথাবার্তা। তো তোমরা এটা একটু পড়বা। সো আশা করছি তোমরা আমার এই ক্লাসগুলোর মাধ্যমে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ সবগুলো ডিটেলসে বুঝতে পারছো। তারপরেও যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে সেই কোশ্চেনটা জানিয়ে দিতে পারো ইনশাআল্লাহ। মাইটোসিসের গুরুত্ব, অর্থাৎ গুরুত্ব টপিকটা কিন্তু শুধুমাত্র মাইটোসিসের জন্যই গুরুত্বপূর্ণ না, প্রত্যেকটা অধ্যায়ে যার যার গুরুত্ব আছে সবগুলোর গুরুত্বই কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন প্রচ্ছেদনের গুরুত্ব, সালোক সংশ্লেষণের গুরুত্ব, শ্বসনের গুরুত্ব, যার যার গুরুত্ব আছে সবগুলা গুরুত্বই গুরুত্বপূর্ণ। বাট সবচেয়ে সমস্যা হচ্ছে এই গুরুত্বের গুরুত্বপূর্ণ টপিকে তুমি একটা গুরুত্বপূর্ণ ভুল করে ফেলো, সেটা হচ্ছে তুমি বিজ্ঞানী হয়ে যাও। তুমি কেন, আমরা সবাই বিজ্ঞানী হয়ে যাই এবং আমরা বিজ্ঞানী হয়ে যে মাঝখানে বানিয়ে বানিয়ে অনেক কিছু লিখে তারপর লিখে দেই, অর্থাৎ জীবজগতে মাইটোসিসের গুরুত্ব অপরিসীম, অর্থাৎ জীবজগতে সালোক সংশ্লেষণের গুরুত্ব অপরিসীম। ঠিক যেমন তোমার বইয়ের প্রথমেই লিখছে জীবদেহে মাইটোসিস কোষ বিভাজনের প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম। এইটা লিখলে কিন্তু তোমার মার্ক কমে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। মানে 100 জনের মধ্যে 90 জনই এই স্টাইলে বানিয়ে বানিয়ে লিখবে, অথবা কেউ বা সঠিক লিখবে কিন্তু এই প্যারাগ্রাফ আকারে লেখার কারণে টিচাররা কিন্তু ওদেরকে আলাদা করতে পারবে না। টিচাররা মনে করবে বাকিদের মতো ওরাও হয়তো বানিয়ে লিখেছে, মার্ক কিন্তু কমে যাবে। তাহলে কি করলে এই গুরুত্বে সমাধান হয়ে যাবে তোমার জন্য, সেটা হচ্ছে তুমি যদি হেডলাইন আকারে লেখো, পয়েন্ট পয়েন্ট আকারে লেখো, মেইন মেইন গুরুত্বগুলোকে হেডলাইন দিয়ে ভিতরে তুমি 2-1 লাইন লিখে দাও, তাহলে টিচার কিন্তু তোমাকে এক্সেপশনাল হিসেবে গ্রহণ করবে এবং হয়তো ভিতরে না পড়েই তোমাকে ফুল মার্ক ইনশাল্লাহ দিয়ে দিবে। কারণ দেখেই বুঝতে পারবে যে তুমি অবশ্যই বাকিদের থেকে আলাদা এবং ক্রিয়েটিভ এবং সৃজনশীল। তো চলো আমরা মাইটোসিসের গুরুত্বগুলো বানিয়ে বানিয়ে অপরিসীম না লিখে কিভাবে আমরা হেডলাইন আকারে মনে রাখতে পারি সেজন্য একটা টেকনিক তোমাদেরকে দিয়ে দিই। এই টেকনিকের মাধ্যমে সবগুলো গুরুত্ব তুমি শিখে যাবে ইনশাল্লাহ। তারপরে সেই গুরুত্বগুলো হেডলাইন আকারে দিয়ে তুমি যেটুকু ওর সম্পর্কে জানো সেটা ভিতরে লিখে দিবা। তো মাইটোসিসের গুরুত্ব মনে রাখার জন্য আমরা একটা টেকনিক ফলো করব। সেই টেকনিকটা হচ্ছে কি, সেই টেকনিকটা হচ্ছে মনে রাখবে একজন ধরো নায়ক আছে ইন্ডিয়ায়, সেই নায়কটার নাম হচ্ছে কি দেব, এবং দেবের আরেকজন বন্ধু আছে, সেই বন্ধুর নাম হচ্ছে জনি, এবং এদের আর একটা বন্ধু আছে তার নাম নিপা, বাট তাকে ভালোবেসে সবাই নিপু বলে ডাকে। তো এই দেব, জনি এবং নিপুর এদের জীবনে একটা ঘটনা ঘটছে। কি ঘটনা ঘটছে, এই দেব, জনি এবং নিপু ওরা একটা ব্যবসা করতে নামছে, যে ব্যবসার বাজেট ছিল কোটি টাকা, এবং চৌধুরী সাহেবের জাহাজের মতো এদের জাহাজও ডুবে গিয়েছে চায়না থেকে আনার সময়। তো এদের ব্যবসায় ক্ষতি হয়ে গেছে, এবং সেই ক্ষতিগুলো কত টাকার, ক্ষতিগুলো হচ্ছে কোটি টাকার। তাহলে গল্পটা কি দাঁড়ালো, দেব, জনি, নিপুর কিগুলো, ক্ষতিগুলো, দেব, জনি, নিপুর ক্ষতিগুলো কত টাকার, কোটি টাকার, কোটি টাকার। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে কিন্তু ছন্দটা মনে রাখতে পারি। কি মনে রাখবো, দেব, জনি, নিপুর ক্ষতিগুলো কোটি টাকার। কয়েকবার মাসতে বলো, এখনই মুখস্থ হয়ে যাবে। দেব, জনি, নিপুর ক্ষতিগুলো কোটি টাকার। কার কার কার, দেব, জনি, নিপুর। কিগুলো, ক্ষতিগুলো কত টাকার, কোটি টাকার। এখন তুমি সহজেই মনে রাখতে পারবা, দেখো এই দে দিয়ে হচ্ছে দেহ গঠন, তাহলে মাইটোসিস কোষ বিভাজনের কারণেই কিন্তু জীবদেহ গঠিত হয়। এবং দ দিয়ে আরো একটা হয় আমাদের যে দৈহিক বৃদ্ধি, আমাদের যে দৈহিক বৃদ্ধি যেটা কিসের কারণে হয়, সংখ্যা বৃদ্ধির কারণে হয় না, কোষের যে সংখ্যা বৃদ্ধির কারণেই কিন্তু হয়, সেটাও কিন্তু মাইটোসিসের কারণেই হয়। ব দিয়ে দেখো বংশবৃদ্ধি, বংশবৃদ্ধি। জ দিয়ে হচ্ছে বংশবৃদ্ধি করতে গেলে আমি এভাবে মনে রাখতাম যে দেহ গঠন করছি মানে আমরা বংশবৃদ্ধি করব, বংশবৃদ্ধি করতে গেলে জ দিয়ে আমার কি অঙ্গ সৃষ্টি করতে হবে, জননাঙ্গ সৃষ্টি করতে হবে। সো আমাদের মানুষের, প্রাণীদের বা উদ্ভিদের জননাঙ্গ সৃষ্টি হয় কিন্তু মাইটোসিসের কারণে। এবং শুধু জননাঙ্গ সৃষ্টি হলেই হবে না, জননাঙ্গের মধ্যে যে কোষ থাকে সেই কোষের নাম হচ্ছে জনন কোষ, এই জনন কোষের সংখ্যা বৃদ্ধি এটাও কিন্তু মাইটোসিসের গুরুত্ব। জনন কোষের সংখ্যা বৃদ্ধি এটাও কিন্তু মাইটোসিসের গুরুত্ব। তোমাদেরকে এতটুকু আমি শিখিয়ে রাখি, যে কোনো ধরনের বৃদ্ধি, যে কোনো ধরনের সংখ্যা বৃদ্ধি সেটা মাইটোসিসের কারণেই হয়ে থাকে। জনন কোষে মিওসিস হয়, বা জনন কোষের আবার যখন সংখ্যা বৃদ্ধি হয় তখন সেটা কিন্তু মাইটোসিসের কারণে হয়। পরের নি দিয়ে আমরা সবাই এটা কিন্তু জানি যে মাইটোসিসই একমাত্র বিভাজন যেখানে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের সাথে সংশ্লিষ্ট সাইটোপ্লাজম, দেখো যেখানে নিউক্লিয়াস আছে সেখানে সাইটোপ্লাজম চলে আসে। এই সাইটোপ্লাজমের মধ্যে মাইটোসিস কি রক্ষা করে, ভারসাম্য রক্ষা করে। যারা তোমরা আমার মাইটোসিসের ক্লাস করো নাই
তারা একটু ক্লাসটা পড়ে আসিও, তাহলে তোমরা দেখবে এটা খুব সহজে পারবা যে মাইটোসিসের নিউক্লিয়াসও বিভাজিত হয় একবার, সাইটোপ্লাজমও বিভাজিত হয় একবার। তো মাইটোসিস নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে ভারসাম্য রক্ষা করে। পরের নি দিয়ে হচ্ছে নির্দিষ্ট আকার আকৃতি রক্ষা। নির্দিষ্ট আকার আকৃতি রক্ষা, তাহলে খেয়াল করে দেখো তো, এই যে ধরো একটা প্রাণী থেকে আরেকটা প্রাণী যে সৃষ্টি হয়, একটা উদ্ভিদ থেকে আরেকটা উদ্ভিদ সৃষ্টি হয়, এদের মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট শেপ থাকে। এই যে নির্দিষ্ট শেপ বা নির্দিষ্ট আকার আকৃতি, এটাও কিন্তু মাইটোসিসের কারণেই হয়ে থাকে। পুর দিয়ে ধরো কোনো জায়গায় যদি আমাদের কেটে যায়, ক্ষত হয়ে যায়, ওই জায়গাটা নতুন করে দেখবা পুনরুৎপাদন হয় না কোষগুলো, এই পুনরুৎপাদনে কিন্তু মাইটোসিস ভূমিকা পালন করে। এবং ক্ষতি দিয়ে আমাদের যে ক্ষত হয়, এই ক্ষত স্থানগুলো পূরণেও কিন্তু আমাদের মাইটোসিস ভূমিকা পালন করে। তাহলে ক্ষতিপূরণ মানে কি, ক্ষতস্থান পূরণ এবং পুনরুৎপাদন, যে কোনো কোষের, যে কোনো ক্ষয়ে যাওয়া কোষের, ধ্বংসপ্রাপ্ত কোষের পুনরুৎপাদনে কিন্তু মাইটোসিস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গুলোর গু দিয়ে দেখো, এই গু দিয়ে কিন্তু হাগু না, এই গু দিয়ে হচ্ছে গুণগত বৈশিষ্ট্য রক্ষা। তাহলে যে কোনো জীবের গুণগত বৈশিষ্ট্য যে রক্ষিত হয়, এই গুণগত বৈশিষ্ট্য রক্ষায় কিন্তু মাইটোসিসের ভূমিকা রয়েছে। ক্লিয়ার? এরপরে দেখো কোটির যে কো দিয়ে, শুধুমাত্র কোটির কো দিয়ে কি দেখো, কোটির কো দিয়ে দেখো শুধুমাত্র কিন্তু মাইটোসিস নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ভারসাম্যই রক্ষা করছিল না। মাইটোসিসের নিউক্লিয়াসও একবার বিভাজিত হয়েছিল, সাইটোপ্লাজম একবার বিভাজিত হয়েছিল, ঠিক তেমনি কো দিয়ে ক্রোমোজোম সেটাও কিন্তু একবার বিভাজিত হয়েছিল। শুধুমাত্র যে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের সমতা রক্ষা করছে তা না, ক্রোমোজোমের সমতা রক্ষায় সেখানেও কিন্তু মাইটোসিসের ভূমিকা রয়েছে। তাহলে ক্রোমোজোমের সমতা রক্ষায় সেখানেও কিন্তু মাইটোসিসের গুরুত্ব রয়েছে। এবং ফাইনালি দেখো যে টাকার, এই টাকারটা হচ্ছে মাইটোসিসের কিন্তু অপগুরুত্ব। তাহলে টাকারটা হচ্ছে মাইটোসিসের কি ধরনের গুরুত্ব? অপগুরুত্ব, মানে খারাপ গুরুত্ব। হ্যাঁ, যখন মাইটোসিস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যখন মাইটোসিসের নিজের বিভাজনের প্রতি নিয়ন্ত্রণ থাকে না, তখন কিন্তু অনিয়ন্ত্রিত বিভাজনের ফলে টতে টিউমার সৃষ্টি হয়। টতে টিউমার সৃষ্টি হয়। ক্লিয়ার? তাহলে যখন কি হয়, যখন মাইটোসিস তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তখন টতে টিউমার সৃষ্টি হয়। আর টিউমারটার ভিতরে যদি প্রাণঘাতী কোনো জীবাণু থাকে, প্রাণঘাতী আমরা যেটাকে বলি কার্সিনোজেন, তাহলে তখন কিন্তু সেটা ক্যান্সার হয়। তোমাদের বই লেখা আছে প্রাণঘাতী টিউমারকেই কিন্তু ক্যান্সার বলে। সো কারতে হচ্ছে ক্যান্সার। তাহলে টিউমার এবং ক্যান্সার হচ্ছে মাইটোসিসের গুরুত্ব নয়, মাইটোসিসের কি গুরুত্ব? মাইটোসিসের কিন্তু অপগুরুত্ব। তাহলে খেয়াল করে দেখো তো মাইটোসিসের যে গুরুত্বগুলো আছে সেখানে কি আছে? নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের আয়তন এবং পরিমাণগত ভারসাম্য রক্ষা, দৈহিক বৃদ্ধি, সংখ্যা বৃদ্ধির মাধ্যমে তো দৈহিক বৃদ্ধি ঘটে। এরপরে দেখো ক্রোমোজোমের সংখ্যা ও গুণাগুণ একই রাখা, তার মানে কি ক্রোমোজোমের সমতা রাখা, যেটা বা গুণাগুণ যদি তুমি বলো তাহলে কি হবে? গুণগত বৈশিষ্ট্য রক্ষা। তারপরে দেখো জনন কোষের সংখ্যা বৃদ্ধি, তারপরে দেখো ক্ষতস্থান পূরণ, গুণগত বৈশিষ্ট্য রক্ষা। এবং যদি অনিয়ন্ত্রিত বিভাজন হয় তাহলে কি হতে পারে বলো? টিউমার। এই যে অনিয়ন্ত্রিত বিভাজনের ফলে টিউমার এবং কি সৃষ্টি হতে পারে? ক্যান্সার সৃষ্টি হতে পারে। প্রত্যেকটা গুরুত্ব কিন্তু আমি তোমাদেরকে খুব সুন্দর করে বলে দিয়েছি। প্রত্যেকটা গুরুত্ব কিন্তু আমি তোমাদেরকে খুব সুন্দর করে বলে দিয়েছি। এখানে খেয়াল করে দেখো, যখনই অস্বাভাবিকভাবে বিভাজন হয় বা অনিয়ন্ত্রিত বিভাজন হয়, তখনই কিন্তু টিউমার সৃষ্টি হয়। এবং প্রাণঘাতী যে টিউমার, সেটাকে কিন্তু আমরা কি বলি? সেটা কিন্তু আমরা ক্যান্সার বলি। অর্থাৎ ক্যান্সার কোষ হচ্ছে নিয়ন্ত্রণহীন অস্বাভাবিক মাইটোসিস বিভাজনেরই কারণে হয়ে থাকে। অর্থাৎ ক্যান্সার কোষটা নিয়ন্ত্রণহীন অস্বাভাবিক মাইটোসিস বিভাজনের কারণে কিন্তু হয়ে থাকে। বিভিন্ন কারণে ক্যান্সার হয়। এর মধ্যে দেখো একটা কথা লেখা আছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের E6 এবং E7 নামে দুইটা জিন রয়েছে। তাহলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের E6 এবং E7 নামে দুটা জিন আছে। এরা এমন প্রোটিন সৃষ্টি করে যে প্রোটিনটা আমাদের কোষ বিভাজনকে নিয়ন্ত্রণকারী প্রোটিনকে স্থানচ্যুত করে ফেলে। তার মানে কি, খেয়াল করো, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ক্ষেত্রে E6 এবং E7 নামে এমন দুটা জিন আছে, যে জিনের থেকে সংশ্লিষ্ট বা সৃষ্ট প্রোটিনটা আমাদের কোষ বিভাজন নিয়ন্ত্রণকারী প্রোটিনকে কিন্তু স্থানচ্যুত করে দেয় বা ওকে আসলে কাজ করতে দেয় না। তখন কি আমাদের কোষ বিভাজন নিয়ন্ত্রণকারী জিন যদি না থাকে, তাহলে কোষ বিভাজন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ফলে ক্যান্সার হয়। ওই ক্যান্সারটাকে কিন্তু আমরা বলি জরায়ু মুখের ক্যান্সার। কিসের ক্যান্সার? জরায়ু মুখের ক্যান্সার। একইভাবে কিন্তু আলটিমেটলি অন্যান্য যে ক্যান্সার, লিভার ক্যান্সার, ব্রেইন ক্যান্সার, বিভিন্ন রকম মস্তিষ্ক ক্যান্সার, যেটাকে আমরা ব্রেইন ক্যান্সার বললাম, সবগুলো কিন্তু হতে পারে। সো ক্যান্সার এবং টিউমার এটা অনিয়ন্ত্রিত মাইটোসিস বিভাজন দিয়ে কিন্তু ফল। আশা করছি তোমরা আজকের ক্লাসের মাধ্যমে মাইটোসিসের গুরুত্ব বুঝতে পেরেছো, এবং গুরুত্ব আসলেই কিন্তু এখন মাইটোসিসের গুরুত্ব অপরিসীম এভাবে না লিখে পয়েন্ট আকারে লিখে তুমি যেটুকু জানো এক লাইন করে হলেও ব্যাখ্যা করবা। ইনশাআল্লাহ তোমার রেজাল্টে অন্যদের থেকে বেশ মানে দৃশ্যমান উন্নতি তুমি কিন্তু দেখতে পারবা ইনশাআল্লাহ। আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা মিওসিস সম্পর্কে একটা ধারণা পাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। খেয়াল করে দেখো, মিওসিসকে যদি আমরা ভাঙি
তাহলে প্রথমে দেখো আছে মিও, প্রথমে কি আছে বলো, মিও। এই মিও কথাটা আসছে যে গ্রিক শব্দ থেকে, সেই গ্রিক শব্দটার নাম হচ্ছে মিওস। তাহলে মিও কথাটা আসছে যে গ্রিক শব্দ থেকে, সেই শব্দটার নাম হচ্ছে মিওস। হ্যাঁ, এই মিওস মানে হচ্ছে, আমি আগেও তোমাদেরকে বলেছি, টু লেস এন। লেস মানে কি, কমে যাওয়া না? তাহলে কি কি পাওয়া বলো তো, হ্রাস পাওয়া। এক্স্যাক্টলি, হ্রাস পাওয়া। কি পাওয়া? হ্রাস পাওয়া। ওকে। আর তোমরা সবাই জানো সিস মানে হচ্ছে প্রক্রিয়া। তাহলে যেহেতু এইখানে আসলে হ্রাস পায় বা কমে যায়, এই জন্য আমরা এটাকে কি মূলক বিভাজন বলতে পারি? হ্রাসমূলক কোষ বিভাজন বলতে পারি। কি মূলক কোষ বিভাজন বলতে পারি? হ্রাসমূলক কোষ বিভাজন কিন্তু আমরা বলতে পারি। ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে যখন আমি প্রথম ক্লাসে, প্রথম বা দ্বিতীয় ক্লাসে মিওসিসের কোষ বিভাজনের প্রকারভেদ পড়িয়েছিলাম, সেখানে তোমাদেরকে বলছিলাম যে মাইটোসিস আর মিওসিসের মধ্যে প্রধানতম পার্থক্য হচ্ছে মাইটোসিসের নিউক্লিয়াস, ক্রোমোজোম, সাইটোপ্লাজম সবাই কিন্তু একবার করে বিভাজিত হয়। আমি যদি শুধুমাত্র নিউক্লিয়াস আর ক্রোমোজোমের কথা বলি, তাহলে মাইটোসিসের নিউক্লিয়াসও একবার বিভাজিত হয়, ক্রোমোজোমও কিন্তু একবার বিভাজিত হয়। কিন্তু মিওসিসের বেলায়, দেখো, মিওসিসের বেলায় নিউক্লিয়াস কিন্তু বিভাজিত হয় দুইবার, কিন্তু ক্রোমোজোম কিন্তু বিভাজিত হয় একবার। ক্রোমোজোম বিভাজিত হয় কয়বার বলো? ক্রোমোজোম বিভাজিত হয় একবার। ক্লিয়ার? তাহলে যে কোষ বিভাজনে নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়, তাকে আমরা বলি হচ্ছে মিওসিস কোষ বিভাজন। তাহলে এখানে কিন্তু সুন্দর করে বলা আছে, দেখো যে মিওসিস বিভাজনে নিউক্লিয়াস বিভাজিত হয় দুইবার এবং ক্রোমোজোম বিভাজিত হয় হচ্ছে তোমার একবার। কোথায় গেল? নিউক্লিয়াস বিভাজিত হয় দুইবার এবং ক্রোমোজোম বিভাজিত হয় হচ্ছে তোমার একবার। হ্যাঁ, এটা লেখা নাই, লেখা অবশ্যই কোথাও না কোথাও আছে, জাস্ট মনে রাখবা নিউক্লিয়াস বিভাজিত হয় দুইবার, ক্রোমোজোম বিভাজিত হয় একবার। এখন এখানে একটা ব্যাপার হচ্ছে এমন যে যখন নিউক্লিয়াস দেখো দুইবার বিভাজিত হয়, ধরো আমি ধরলাম কথার কথা যে এটা ধরো 2n, এটা কি এন বলো? এটা হচ্ছে 2n। এই দেখো, এই যে এটা দেখো, এটা হচ্ছে 2n। এটা কি মাতৃকোষ? জনন মাতৃকোষ। দেখো, এটা হচ্ছে জনন মাতৃকোষ। আমি এটাও লিখে দিই এখানে, এটা হচ্ছে জনন মাতৃকোষ। তো অবশ্যই মাতৃকোষ 2nই হবে। এটাকে যদি মিওসিস দেখাই আমি তোমাদেরকে, তাহলে মিওসিসে আমরা জানি নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়? নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়, দুইবার বিভাজিত হবে। তার মধ্যে প্রথমবার যখন বিভাজন হয়, তখন দেখো কি হয়, তখন এই মাতৃকোষের থেকে যে দুইটা অপত্য কোষ তৈরি হয়েছে, সেই অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে। মাতৃকোষে ছিল ডিপ্লয়েড আর অপত্য কোষে হয়ে গেছে হ্যাপ্লয়েড। মনে একবার ডিপ্লো মানে হচ্ছে দুই। এই ডিপ্লো মানে কি? ডিপ্লো কথাটা ডিপ্লোস থেকে আসছে, ডিপ্লোস মানে হচ্ছে দুই। আর হ্যাপ্লয়েড কথাটা হ্যাপ্লো থেকে আসছে, হ্যাপ্লোস মানে হচ্ছে এক। তাহলে যার মধ্যে দুইটা ক্রোমোজোম আছে সেটা হচ্ছে 2n, আর অর্ধেক হয়ে গেছে একটা ক্রোমোজোম আছে সেটা হচ্ছে n। তাহলে এখন খেয়াল করে দেখো তো, এই যে ফেসটুকু, এই ফেসটুকুতে প্রথম নিউক্লিয়াস, প্রথমবার নিউক্লিয়াসের বিভাজন হলো। আর আমরা জানি মিওসিসের নিউক্লিয়াসের বিভাজন হবে কয়বার? মিওসিসের নিউক্লিয়াসের বিভাজন হবে দুইবার। তো প্রথমবার বিভাজনে অর্ধেক হয়ে গেছে না? গেল। এই জন্য আমরা কিন্তু মিওসিসকে কি বলছি? যেহেতু প্রথমবার বিভাজনে অর্ধেক হয়ে গেছে, এই জন্য কিন্তু আমরা এটাকে বলছি হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন, তাই না? এটা আমরা সবাই কিন্তু জানি। দেখো, দ্বিতীয়বার যখন বিভাজন হবে, তখন এন কিন্তু আর হাফ এন হওয়া সম্ভব না। তখন দেখো কি হয়, জাস্ট সেম হয়। দুইটা যে আবার অপত্য কোষ হয়, এটা জাস্ট এন এনই থাকে, হ্যাপ্লয়েডই থাকে। আবার এটা থেকে যে হয়, এটাও কিন্তু এন এনই কিন্তু থাকে। তাহলে এই যে ঘটনাটা তোমরা দেখতেছো এইখান দিয়ে এই পর্যন্ত, এটা কিন্তু হচ্ছে দ্বিতীয়বার নিউক্লিয়াসের বিভাজন। দ্বিতীয়বার নিউক্লিয়াসের বিভাজন। ক্লিয়ার? তাহলে খেয়াল করে দেখো তো, একটা মিওসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হওয়ার ফলে প্রথমবার নিউক্লিয়াসের বিভাজনে মাতৃকোষ থেকে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে না? এই জন্য কিন্তু আমরা মিওসিসকে হ্রাসমূলক বা রিডাকশনাল সেল ডিভিশন বলছি। কিন্তু দ্বিতীয়বার খেয়াল করে দেখো তো, কোনো কিন্তু অর্ধেক হয়ে যায় নাই। দ্বিতীয়বার কোষ বিভাজনের ক্ষেত্রে যেটা হইছে, এন এনই আছে। যেটা বলতো কার অনুরূপ? এই অংশটা বলতো কার অনুরূপ? মাইটোসিসের অনুরূপ। তাহলে আমরা দ্বিতীয়বার যে মিওসিসের নিউক্লিয়াসের বিভাজনটা হইছে, এটা কিন্তু আসলে মিওসিস হলেও এটা কিন্তু আসলে মাইটোসিসের অনুরূপ কোষ বিভাজন, কারণ এখানে অর্ধেক হয়ে যায় নাই। তোমরা এতটুকু মনে রাখবা, প্রথমবার যে নিউক্লিয়াসের বিভাজন হইছে ওইটাকে বলা হয় মিওসিস 1। প্রথমবার যে নিউক্লিয়াসের বিভাজন হইছে ওইটাকে আমরা বলবো মিওসিস 1, বা এটাকে আমরা আরেকটা নামে রাখতে পারি, প্রথম মিওটিক বিভাজন। মিওসিস সম্পর্কিত বা মিওটিসিস সংশ্লিষ্টকে বলবো মিওটিক। তাহলে মাইটোসিস সংশ্লিষ্টকে কি বলবো? মাইটোটিক। তাহলে প্রথম
নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলছি মিওসিস 1 বা প্রথম মিওটিক বিভাজন, আর দ্বিতীয়বার যখন হইছে তখন তাকে আমরা বলবো হচ্ছে মিওসিস 2 বা দ্বিতীয় মিওটিক বিভাজন। ক্লিয়ার আমার কথা? তাহলে মিওসিসের ক্ষেত্রে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়। প্রথমবার বিভাজনকে বলবো প্রথম মিওসিস বিভাজন বা মিওসিস 1 বা প্রথম মিওটিক বিভাজন, আর দ্বিতীয়বার নিউক্লিয়াস বিভাজনকে বলবো মিওসিস 2 বা দ্বিতীয় মিওটিক বিভাজন। এর মধ্যে কোনটায় অর্ধেক হয়ে যাবে, হ্রাসমূলক কোথায় হয়ে যাবে? প্রথমবারে। অর্থাৎ মিওসিস 1কেই কিন্তু আমরা মূলত হ্রাসমূলক বিভাজন বলি, আর মিওসিস 2 যেটা সেটাকে কিন্তু আমরা মাইটোসিসের অনুরূপ বলি, সো এটা কিন্তু অন কাইন্ড অফ সমীকরণিক বিভাজন। তাহলে এখন যদি তোমাকে প্রশ্ন করি যে একটা মিওসিস বিভাজনে টোটাল কয়টা অপত্য কোষ তৈরি হয়, দেখো 1টা 2টা 3টা 4টা। তাহলে একটা মিওসিস বিভাজনে কিন্তু টোটাল 4টা অপত্য কোষ তৈরি হয়, যেখানে মাইটোসিসের ক্ষেত্রে তোমরা দেখছিলা একটা মাইটোসিস বিভাজনে 2টা অপত্য কোষ তৈরি হয়। ক্লিয়ার আমার কথা? আচ্ছা, এখন চিন্তা করে দেখো, আমরা একটু বইয়ে চলে যাই। বইয়ে গেলে তোমরা দেখতে পারবা যে এখানে কিন্তু প্রথমবার যখন নিউক্লিয়াসের বিভাজন হয়, প্রথমবার নিউক্লিয়াসের বিভাজনের ক্ষেত্রে ক্রোমোজোম কিন্তু অর্ধেক হয়ে যায়। ক্লিয়ার? বাট দ্বিতীয়বারে কিন্তু আলটিমেটলি ক্রোমোজোম অর্ধেক হয় না, এই ক্রোমোজোম সংখ্যা এবং পরিমাণ কিন্তু কি থাকে? সমান থাকে। এবং মিওসিসের ফলে দেখো টোটাল কয়টা অপত্য কোষ তৈরি হয়? 4টা অপত্য কোষ তৈরি হয়। এবং অপত্য কোষগুলো কিন্তু দেখো মাতৃকোষে কিন্তু ক্রোমোজোম সংখ্যা ছিল 2n, আর অপত্য কোষে কিন্তু ক্রোমোজোম সংখ্যা হচ্ছে n, অর্থাৎ এটা অর্ধেক সংখ্যক হয়ে গিয়েছে। অর্থাৎ ডিএনএর পরিমাণও কিন্তু অর্ধেক হবে। ক্রোমোজোমের পরিমাণ যদি অর্ধেক হয় তাহলে অপত্য কোষের ডিএনএর পরিমাণও অর্ধেক হবে না? এই জন্য কিন্তু এটাকে বলা হয় হ্রাসমূলক কোষ বিভাজন। তোমরা এখানে তাকায় দেখলে বুঝতে পারবা এটা জনন কোষ হচ্ছে 2n, জনন কোষ হচ্ছে 2n, 2n থেকে প্রথমবার বিভাজনে দেখো n হয়ে গেছে, পরের বারও কিন্তু দেখবা nই আছে, কোনো চেঞ্জ হয় নাই, টোটাল 4টা অপত্য কোষ তৈরি হয়েছে। ক্লিয়ার? যেহেতু দ্বিতীয় বিভাজনকে খেয়াল করো, এটা সমবিভাজন, অর্থাৎ কি বলে ইকুয়েশনাল সেল ডিভিশন, আর প্রথমটা দেখো হ্রাস বিভাজন, কারণ এখানে 2 থেকে 1 হইছে, n হয়ে গেছে, আর পরে কিন্তু n থেকে nই আছে, এই জন্য এটাকে সমবিভাজন বলতে পারি। ক্লিয়ার আমার কথা? এবং আমরা যে প্রথম মিওটিক বিভাজন দ্বিতীয় মিওটিক বিভাজন পড়ছি সেটা কোথায় খেয়াল করে দেখো তো। আমরা এই পেজে না, আমরা একদম লাস্ট পেজে চলে যাই, তাহলে বুঝতে পারবা। নেক্সট পেজে চলে যাই, তাহলে বুঝতে পারবা। এই যে খেয়াল করে দেখো এখানে যে প্রথম যে বিভাজনটা হয়েছে সেটাকে আমরা বলছি হচ্ছে প্রথম মিওটিক বিভাজন, প্রথম মিওটিক বিভাজন বা মিওসিস 1, আর দ্বিতীয় বিভাজনকে আমরা বলছি দ্বিতীয় মিওটিক বিভাজন বা মিওসিস 2। ক্লিয়ার আমার কথা? এখন আসো এই যে পেজটা এবং এর আগের যে পেজটা, সেখানে কি বলা হয়েছে? ধরো কথার কথা এই পৃথিবীতে মিওসিস নাই, তাহলে আসলে কি হতো? আমরা কিন্তু সবাই আগেই দেখছি। ধরো কথার কথা এটা হচ্ছে একটা পুরুষ, এটা হচ্ছে শুক্রাণু, আর ধরো এটা হচ্ছে ডিম্বাণু। হ্যাঁ, এটা ডিম্বাণু, কথার কথা পুরুষ মহিলা। ধরো এটা ধরো পুরুষ, এটা হচ্ছে মহিলা। আমরা জানি জননকোষ তৈরি হয় দেহকোষ থেকে। তো পুরুষের যে দেহকোষ, সেই দেহকোষ কিন্তু হচ্ছে 2n, এবং মহিলার যে দেহকোষ সেটাও কিন্তু তোমার হচ্ছে 2n। তো আমরা নর্মালি জানি এই দেহকোষ থেকে এখন মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে, তোমরা সবাই জানো মিওসিসে মাতৃকোষ থেকে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা কিন্তু অর্ধেক হয়ে যাবে। এই মিওসিসের মাধ্যমে, এখানে কিন্তু মিওসিস হচ্ছে, মিওসিসের মাধ্যমে দেখো এখান দিয়ে হয়ে যাবে n, তাই না? এটাও হয়ে যাবে n, মাতৃকোষ থেকে অপত্য কোষে অর্ধেক হয়ে যাবে। ছেলেদের ক্ষেত্রে আমরা এটাকে বলবো হচ্ছে শুক্রাণু, আর মেয়েদের ক্ষেত্রে আমরা এটাকে বলবো হচ্ছে ডিম্বাণু। আর শুক্রাণু বা ডিম্বাণু দুইটাই, এটা বর এটা কোণে, একে আমরা ওভারঅল বলতে পারি গ্যামেট বা গ্যামিট। ঠিক আছে, এটা তোমরা সবাই জানো। এখন তুমি চিন্তা করে দেখো, ধরো কথার কথা এই পৃথিবীতে মিওসিস এক্সিস্টই করে না, ধরো এই পৃথিবীতে মিওসিস একদমই নাই। এই পৃথিবীতে যদি মিওসিস না থাকতো তাহলে কি হতো? দেখো তো, যে দেহকোষ যে 2n, এই যে দেহকোষ 2n, এরও দেহকোষ 2n, এই দুইটা থেকে কিন্তু আলটিমেটলি n না হয়ে যদি মিওসিস না থাকতো, ধরো পৃথিবীতে মিওসিস, এই পৃথিবীতে মিওসিস যদি না থাকতো তাহলে কিন্তু এইটাও 2nই হতো, তাই না? মাইটোসিসের মাধ্যমে 2nই হতো, এটাও কি হতো বলতো? 2nই হতো, তাই না? পরে যখন কথার কথা এস শুক্রাণু আর এই ডিম্বাণু, অর্থাৎ এদের মধ্যে আবার বিয়ে হতো, তখন কিন্তু 2n মিলে হয়ে যেত কি 4n। তাহলে যে বাচ্চাটা হইছে, বাচ্চা, এই বাচ্চার কিন্তু দেহকোষই হইছে হচ্ছে তোমার 4n। তাহলে চিন্তা করো তো, এবার আরেকটা বাচ্চার দেহকোষ যদি 4n হয়, ওদের মধ্যে বিয়ে হওয়ার ফলে আলটিমেটলি কি হবে? ওদের বাচ্চার দেহকোষ হয়ে যাবে 8n, তাদের বাচ্চার দেহকোষ হয়ে যাবে 16n। এভাবে করে করে বাড়তে থাকবে না? এভাবে করে করে বাড়তে থাকলে কি আলটিমেটলি কোনো লাভ হবে? ধরো কথার কথা তুমি ছিলা এই, তোমার বাচ্চা হয়ে যাবে এই, তারপরে বাচ্চা হয়ে যাবে এই। ঠিক আছে, এই পৃথিবীতে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে আর কি। তো আলটিমেট বিষয়টা হচ্ছে এইটা, এই জন্য আল্লাহ তাআলা মিওসিস দিছে, কারণ যখনই মিওসিস আসবে তখন এই 2n না হয়ে এখানে n হয়ে যাবে। তো দেখো এই n মিলে আবার 2n হবে। তো বাচ্চার দেহকোষ হচ্ছে 2n, আবার এই 2n থেকে এই বাচ্চার থেকে n হবে জনন কোষে, যদি এটা ছেলে বাচ্চা হয় এর থেকে জনন কোষ হবে শুক্রাণু n,
মেয়ে বাচ্চা হলে ওর থেকে জননকোষ হবে ডিম্বাণু এন, এগুলোর মধ্যে যদি আবার তুমি মিলন ঘটাও তাহলে কিন্তু এই দুটো হয়ে যাবে 2n। দেখো আজীবন কিন্তু 2n থাকতেছে না, ক্রোমোজোমের সংখ্যা কি কখনো 2n 4n 8n এটা হচ্ছে? মিওসিসের কারণে কিন্তু এটা হতে পারতেছে না। যেহেতু এটা হতে পারতেছে না, এই জন্য কিন্তু আমরা বলতে পারি মিওসিস কি করে, ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখে, ক্রোমোজোমের সংখ্যা কনস্ট্যান্ট রাখে। তাহলে মিওসিস কি করে, ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখে, মানে ক্রোমোজোমের সংখ্যা কনস্ট্যান্ট রাখে। সে কনস্ট্যান্টটা কত? সে কনস্ট্যান্টটা কত? সেটা হচ্ছে 2n। দেখো দেহকোষ ছিল 2n, জনন কোষে হয়ে গেছে n, দুইটা মিলে আবার বাচ্চার দেহকোষ হচ্ছে 2n, আবার এর থেকে হবে জনন কোষ n, দুইটা মিলে আবার বাচ্চার দেহকোষ হবে হচ্ছে 2n, আজীবন 2nই আছে। এটাকেই বলা হয় ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা। এখন তুমি চিন্তা করে দেখো, মাইটোসিসের যেমন আমরা গুরুত্ব পড়ছিলাম, ঠিক তেমনি মিওসিসেরও কিন্তু কিছু গুরুত্ব রয়েছে। মাইটোসিসের যেমন আমরা গুরুত্ব পড়ছিলাম, ঠিক তেমনি মিওসিসেরও কিন্তু গুরুত্ব রয়েছে। চলো তোমাদেরকে আমি মিওসিসের যে গুরুত্ব সেটা বুঝিয়ে দেই। তো মিওসিসের গুরুত্ব আমরা একই সাথে এখানে শিখে ফেলি, ক্লিয়ার? তো ধরো মিওসিসের গুরুত্ব আমরা হেডলাইন দিলাম, মিওসিসের গুরুত্ব। সো মাইটোসিসের গুরুত্ব যেমন তোদেরকে আমি টেকনিক শিখে দিয়েছিলাম, মিওসিসের গুরুত্বটা টেকনিক শিখাই দেই। মনে রাখবো অভি নামে একটা ছেলে ছিল, সে প্রজাতির বৈচিত্র্য নিয়ে কাজ করতো, সে জেনেটিক্সে পড়তো আর কি। তো সে এই প্রজাতির বৈচিত্র্য শেখার জন্য, মানে প্রজাতির বৈচিত্র্যের জন্য, সে প্রজাতির বৈচিত্র্যের যে জনক মেন্ডেল, এটা মনে মনে আর কি, হ্যাঁ, তো মেন্ডেলের কাছে চলে গেল। ওর থেকে ভালো ওকে আর কে শেখাতে পারবে? তাহলে গল্পটা কি দাঁড়ালো? গল্পটা হচ্ছে অভি প্রজাতির বৈচিত্র্যের জন্য মেন্ডেলের কাছে গেল। তাই না? খুব নর্মাল একটা কথা। অভি জেনেটিক্সে যেহেতু পড়তো, সো প্রজাতির বৈচিত্র্য নিয়ে কাজ করতে চায়, প্রজাতির বৈচিত্র্যের জন্য সে অনেক কিছু শিখতে চায়, এর জন্য সে প্রজাতির বৈচিত্র্যের জনকের কাছে অর্থাৎ মেন্ডেলের কাছে চলে গেল। তাহলে গল্পটা একবার বলো তো আমার সাথে। অভি প্রজাতির বৈচিত্র্যের জন্য মেন্ডেলের কাছে গেল। অভি প্রজাতির বৈচিত্র্যের জন্য মেন্ডেলের কাছে গেল। এই অভি দিয়ে মনে রাখবা অভিব্যক্তি। হ্যাঁ, অভি দিয়ে কি মনে রাখবা? অভিব্যক্তি। তাহলে হেডলাইন গুলো লিখে তুমি ভিতরে একটা করে লাইন লিখে দিবা। প্রজাতির দিয়ে হচ্ছে প্রজাতির স্বকীয়তা বজায় রাখা, বা প্রজাতির টিকে থাকার যে বৈশিষ্ট্য, হ্যাঁ, রক্ষা করা। তাহলে প্রজাতির কি বজায় রাখা? স্বকীয়তা বজায় রাখা, স্বকীয়তা বজায় রাখা। বৈচিত্র্যের দিয়ে কি সৃষ্টি? বৈচিত্র্য সৃষ্টি। এই বৈচিত্র্যের দিয়ে কি সৃষ্টি? বৈচিত্র্য সৃষ্টি। জন্য দিয়ে বলতো কি কোষ সৃষ্টি? জনন কোষ সৃষ্টি, তাই না? তাহলে জনন কোষ সৃষ্টিতে কিন্তু ভূমিকা পালন করে মিওসিস। আর যদি বলতাম জনন কোষের সংখ্যা বৃদ্ধিতে কে ভূমিকা পালন করে, অ্যান্সার কিন্তু তো মাইটোসিস। ঠিক আছে? জনন কোষ সৃষ্টিতে মিওসিস, জনন কোষের সংখ্যা বৃদ্ধিতে মাইটোসিস। মেন্ডেলের দিয়ে কি বলতো? মেন্ডেলের সূত্র। তুমি বলতে পারো ভাই মেন্ডেলের সূত্র কিভাবে মিওসিসের গুরুত্ব হলো? যদি মেন্ডেলের সূত্র আবিষ্কার হইতোই না যদি পৃথিবীতে মিওসিস এক্সিস্ট করতো। মেন্ডেল তার সূত্র আবিষ্কার করছে পুরাটাই কিন্তু মিওসিসের উপর ভিত্তি করে। কাছের ক দিয়ে বলতো কি জোম? ক্রোমোজোম। তাহলে একটু আগে আমরা দেখলাম মিওসিস কিন্তু ক্রোমোজোমের কি করে? ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখে। মিওসিস কিন্তু ক্রোমোজোমের সংখ্যা কি করে? ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখে। হ্যাঁ, তাহলে মিওসিস ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখে। তাহলে আমি যদি তোমাকে বলতাম যে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখে মিওসিস, কিন্তু ক্রোমোজোমের সমতা রক্ষা করে কে? অ্যান্সার হচ্ছে মাইটোসিস। তাহলে চারটা জিনিস দেখো এখানে এটা আছে, কনফিউশন হতে পারে। জননকোষ সৃষ্টিতে ভূমিকা রাখে মিওসিস, জননকোষের সংখ্যা বৃদ্ধিতে মাইটোসিস। ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখে মিওসিস, ক্রোমোজোমের সমতা রক্ষা করে মাইটোসিস। আর গেলর গ দিয়ে কি সৃষ্টি? গেলর গ দিয়ে গ্যামেট সৃষ্টি। গেলর গ দিয়ে কি সৃষ্টি? গেলর গ দিয়ে গ্যামিট সৃষ্টি। মনে রাখবা যাহাই গ্যামিট তাহাই গ্যামেট। একটা মজার কথা বলি, গ্যামিট সৃষ্টি মানেই কিন্তু জননকোষ সৃষ্টি। কি কি হতে পারে? শুক্রাণু আর ডিম্বাণু। আশা করছি তোমরা আজকের ক্লাসের মাধ্যমে টোটাল মিওসিস সম্পর্কে একটা কমপ্লিট ধারণা পেয়েছো। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো অধ্যায়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।